পৃথক হতে পারে, কিন্তু আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। আমরা গণতান্ত্রিক যে সংস্কৃতি, সেই গণতান্ত্রিক সংস্কৃতিতে আমরা মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, এবং আমরা বিভেদ চাই না, বিভাজন চাই না। আমরা চাই একটি নতুন আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশ আবার সেই বাংলার ঋত ঐশ্বর্য, পুরনো গৌরব, নানা ঐতিহাসিক কারণে সেটা আজকে বিপর্যস্ত হলেও আমরা পুনরুত্থান করতে চাই। আমরা চাই যে আমাদের পুরনো সংস্কৃতির মধ্যে, লোক সংস্কৃতির 3টে ধারা আছে। একটা হচ্ছে বাউল সঙ্গীত, একটা আছে যেমন শাহ আব্দুল করিম, বিজয় সরকার, এসব বাউল কবি গান, এই সমস্ত গানের উদ্ভব করেন। তারপর এখানে লালন লালন সঙ্গীত আছে, এবং আরো লোক সংস্কৃতির মধ্যে আর যা যা আছে, এখানে পুরোনো দিনের সেই যাত্রা, সেখানে সে নাটক, সেখানে সঙ্গীত চর্চা, এবং সেই নাটকের মধ্যে, যাত্রার মধ্যে একটা পরিচ্ছন্ন ছিল, যেখানে সমাজের, গ্রামীণ সমাজের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষের জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামকে তুলে ধরত। আমরা এখন সেই যাত্রাকে, নাটককে আমরা জীবনমুখী করতে চাই। সেই জীবন বিমুখ, সংগ্রাম বিমুখ, শৃঙ্গার রসাত্মক, ন্যাংটা নর্তন কীর্তনের পরিবর্তে আমরা পরিচ্ছন্ন যাত্রা, যেটা মানুষকে আনন্দ দিতে পারে, যেটা সমাজের ভাবনাগুলোকে উস্কে দিতে পারে, আমরা সেইটা আনতে চাই। আমরা নাটকে, আধুনিক নাট্য আন্দোলনের যে সূচনা হয়েছিল, যে মানে সেই 40-এর দশক থেকে নবনাট্য আন্দোলনের মাধ্যমে, যেখানে খুব নাম করা নাট্য শিল্পীরা সেখানে নাটক করতেন, আমরা সেই ধারা আমরা পুরো বহাল করতে চাই। আমাদের বাউল সংস্কৃতিটা আমাদের অত্যন্ত পুরনো। ভাওয়াইয়া, বাউল, এ বাংলার মানুষ, এরা ধান কাটে আর গান গায়, এরা ধান বানায় আর গান গায়, নৌকা চালার গান করে। এটা গানের দেশ, ধানের দেশ, নদীর দেশ। অতএব এই সংস্কৃতিগুলোকে আমরা তুলে ধরে বিশ্বের দরবারকে আমরা শিখাতে চাই যে পৃথিবী যখন সংঘাত, যখন রক্তাক্ত পরিস্থিতি, যখন যুদ্ধ, সেখানে আমরা অ্যাডভোকেট রায়চৌধুরী, এই সিলেটের বিশ্বনাথপুরের যে ঘটনাটা, সেই ঘটনাটা কি মানে আপনি খোঁজ নিয়েছেন যে কারা এটি? আমি খোঁজ নিয়েছি জি, কারা এর পেছনে? আমি আজকে সারাদিন আমরা চট্টগ্রামে জিয়া স্মৃতি জাদুঘর এবং কালুরঘাট বেতা কেন্দ্র, যেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়া সেদিন স্বাধীনতার ঘোষণা দেন, এইগুলো আমরা মানে নানা অবহেলায় ইয়েতে গত 18 বছর সেটা মানে প্রায় বন্ধই ছিল। আমরা একে তুলে ধরতে চাই। আমরা ইতিহাসের অংশ, এটা সেই ঐতিহাসের অংশকে আমরা তুলতে চাই। ঠিক আসার পথে আমরা বিশ্বনাথের ঘটনা, বিশ্বনাথপুর না বিশ্বনাথের গ্রামে, শ্রীপুরে 100 বছরের পুরনো বাউল সঙ্গীত, সেই সেখানে বাউল সঙ্গীতের সম্মেলন হচ্ছিল। সেখানে একদল তথাকথিত মানে উগ্রবাদী, তথাকথিত মানে মৌলবাদী, তারা এখানে আক্রমণ করে, এবং এই আক্রমণকে আমরা নিন্দা জানাই। শুধু নিন্দা না, আমরা এর তীব্রভাবে মানে আমি অলরেডি ইতিমধ্যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, এবং ওখানকার জেলা প্রশাসন তারা ক্যাবিনেটে রিপোর্ট দিয়েছেন। রিপোর্ট দিলেই হবে না। আমি ডিসিকে পার্সোনালি পাইনি, আমার পিএস কথা বলেছে। আমি ডিসি, এসপি এদেরকে জানতে চাই যে এখানে কি মেজার নেওয়া হয়েছিল, কারা এটা করলো, সেটা সুনির্দিষ্টভাবে সেটা তদন্ত করে বের করে তাদের আইনের আওতায় এনে যে আমরাও এটি আশা করব। কেন এটি বলছি, আমরা সাধারণত দেখেছি যে সরকারের একটা প্রচ্ছন্ন সমর্থন না থাকলে, আপনি যাদেরকে উগ্রবাদী গোষ্ঠী বলছেন, তারা এইভাবে করে আক্রমণ করে না। তো যেহেতু আপনারা এখন গভর্নমেন্টে আছেন, এর দায় আপনাদেরই নিতে হবে কিনা বা আপনাদেরই নেওয়া উচিত কিনা? কেন আমি এই কথা বলছি, কারণ আপনি এরকম একটা আক্রমণের দায়ভার আপনার প্রতিপক্ষ অর্থাৎ এখন জামাতে ইসলামী আছে বললে তাকে আপনি একটা দিতে পারেন, কিন্তু ঘটনা হচ্ছে জামাতে ইসলামী কেন এই সময়ে এসে বিরোধী দলে থাকলে, বা জামাতে ইসলামী যদি আপনি নাও বলে থাকেন, উগ্রবাদী গোষ্ঠী কেন এসে এই আক্রমণটি এখন করবে, যেখানে তাদের প্রতি এটা আঙ্গুলটা দেখানো হবে? সেটা মানে অনেক সময় যেটা ঘটনা ঘটে, একটা ঘটনা ঘটে গেল, একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হলো, দেন
সরকারের দায়িত্ব হচ্ছে ইমিডিয়েটলি সেটাকে তদন্ত করে অ্যাকশনে যাওয়া, কারণ ল উইল টেক ইট অন কোর্স। আমাদের অনেক ঘটনায় অনেক ঘটে সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, কিন্তু সুপরিকল্পিতভাবে যে ঘটনাটা ঘটছে এখানে আমাদের মানে যদি কারো দায়বদ্ধতা থাকে, সেখানে কারো দায়বদ্ধতা থাকে, তাকে চিহ্নিত করে তাকে তার মানে শাস্তি পেতে হবে। ওকে, আমরা চাই না, আমরা চাই না এ ধরনের। আর আমাদের সরকারের মানে দৃষ্টিভঙ্গি অতীতের সরকারের দৃষ্টিভঙ্গির সাথে এক মিলবে না। ওকে, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরতে চাই। ওকে। আমি এটাই। আহ, আপনি চট্টগ্রামে ছিলেন, চট্টগ্রাম থেকে এসছেন কিছুক্ষণ মাত্র আগে। আপনি জিয়া স্মৃতি জাদুঘরের হুম, কথা বলতেছিলেন এবং স্বাধীনতা হুম, দিবসের আমরা একেবারে খুব কাছাকাছি সময়, আজকে 24শে মার্চ, হুম, আমরা হুম, 26শে মার্চ আমাদের হ্যাঁ। স্বাধীনতা দিবস। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, আহ, এই 27শে মার্চ স্বাধীনতা দিবস না হয়ে 26শে মার্চ কেন? মেজর জিয়া 27 তারিখ স্বাধীনতার ঘোষণাটি পাঠ করেন, এটা হচ্ছে তার পাঠ। আমি প্রশ্নটি যেটি করতে চাই সেটি হচ্ছে যে আমরা কিন্তু আওয়ামী লীগের আমলে গত 15 বছরে স্বাধীনতার ইতিহাসকে তাদের মতো করে লিখতে দেখেছি বা বলতে শুনেছি। সেইখানে নানাভাবে মেজর জিয়া, যিনি স্বাধীনতা যুদ্ধের সময় একটি অবিসংবাদিত মানে ভূমিকা নিয়েছিলেন, তাকে মুক্তিযুদ্ধ থেকেও বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল। আমরা তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকারের সময় দেখেছি, তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা কেমন জানি পুরো স্বাধীনতার বিষয়টি নানা রকমভাবে একটু আন্ডারমাইন হতে দেখেছি, যেহেতু আওয়ামী লীগ সরকার সেটি করেছে। এই সরকারের সময় এসে আমাদের প্রশ্ন হচ্ছে, মানে বিএনপি কি মুক্তিযুদ্ধের ইতিহাস আবার তাদের মতো করেই লিখতে চায় কিনা, যেখানে বঙ্গবন্ধুর ভূমিকাকে খাটো করা হয়, অস্বীকার করা হয়? এবং আপনাকে আমি একটু মনেও করিয়ে দিতে চাই, বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য এই ইউনিভার্সিটিতে যে ছেলেমেয়েরা বন্দী হয়েছিল, তারা এখনো বন্দিই আছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা কি বিএনপি ওই ভূমিকাটাই নিতে চায় যে না ঠিক আছে, জিয়াউর রহমান ছাড়া আর বাকি কারো কোনো ভূমিকা নাই, বঙ্গবন্ধুর ভূমিকা নাই, 7ই মার্চের কোনো ভূমিকা নাই, ওই জায়গায় যেতে চায় কিনা? আমরা আমরা প্রকৃত ইতিহাসটাকে তুলে ধরতে চাই। আমরা বিএনপির মতো করি না। আমরা প্রকৃত ইতিহাস, প্রকৃত ঘটনাকে তুলে ধরতে চাই। আমরা সেই প্রকৃত ঘটনা হচ্ছে যে 25শে মার্চের রাত শেষ, 25শে মার্চের আগ পর্যন্ত, 24শে মার্চের বিকেল পর্যন্ত সেখানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ মুজিবুর রহমান, ভুট্টো, ইহাইয়া এবং এদের মধ্যে আলোচনা চলতে থাকে। আলোচনা চলতে থাকে 7ই মার্চের ভাষণের পরে। যেদিন 7ই মার্চের ভাষণের পরে সেই আলোচনাটা চলতে থাকে, একটা সমঝোতার আলোচনা। আলোচনার 24শে মার্চের রাতের বেলা, দিনের বেলা, বিকেল বেলা যখন ইন্টারকন্টিনেন্টে বেরিয়ে আসেন, শেখ সাহেবকে প্রশ্ন করলো সাংবাদিকরা যে আলোচনা কতদূর, আলোচনা কি ফলপ্রসূ হবে? উনি তা উত্তর দিলেন যে ফলপ্রসূ হবে না, তবে কি আমি এমনি আলোচনা করছি, আমরা কি এমনি আলোচনা করছি? যাই হোক, সেটা আপনি বলতেই পারেন। কিন্তু এর পরপরই মানে ইহা কাউকে না বলে ইহা খান চলে গেল পাকিস্তানে, ভুট্টো কয়েকদিন আগেই গেল, এবং 1 লক্ষ নতুন করে পাক বাহিনী এবং মানে গোলা বারুদ ট্যাঙ্ক চট্টগ্রামে বিমানবন্দর নিয়ে এসে হাজির হলো। 25শে মার্চের সন্ধ্যার পর থেকেই এটা ছড়িয়ে পড়লো যে সরি, আজকে ক্র্যাকডাউন করবে যে কোনো মুহূর্তে। তো সেই ক্র্যাকডাউন তারা করে। মানে শেখ সাহেবকে অনেকেই যে বলছে আপনি এখান থেকে বেরিয়ে আসেন, আত্মগোপন করেন। তো আমি ডিটেল ইতিহাস বলতে চাই না, তবে এটুকু বলতে চাই যে পাক বাহিনী, শেখ সাহেব বাসার থেকে যান নাই, তাকে সেখান থেকে পাক আচ্ছা, বাহিনী আমরা তুলে নিয়ে যায়। আমরা ওই ইতিহাসটা নিয়ে আরেকদিন আলোচনা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি যেহেতু কালের সাক্ষী, আমরা কিন্তু এরকম জেনারেশনকে আর খুব বেশি দিন পাবো না। আমি হয়তো আর 10 বছর ম্যাক্সিমাম। আমি যেই জিনিসটা আপনার মুখে একটু শুনতে চাই সেটা হইল যে জেনারেল জিয়াউর রহমান উনি যখন মেজর ছিলেন, চট্টগ্রাম থেকে যে ঘোষণাটা দেন, ওইটা কি উনি বঙ্গবন্ধুর নামে ঘোষণাটা দিয়েছিলেন? প্রথম উনি ঘোষণা দিলেন হ্যাঁ, সেটা, বঙ্গবন্ধুর নামে, অন বিহাফ অফ। সেটা না, 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 প্রথম ঘটনাটা শোনেন। প্রথম ঘটনাটা হলো 25 তারিখে, মানে 12টা, রাত্রি 12টার পরে 25 তারিখ শেষ হলো, 26 তারিখ শুরু হলো। উনি মানে তখন গোটা জাতি, পাক বাহিনী মানে ঝাঁপিয়ে পড়েছে। শেখ সাহেব পাকিস্তানিদের কাছে ধরত দিয়ে উনি চলে গেলেন পাকিস্তানে। এখানে আর সবাই পালিয়ে চলে গেল ভারতে। এবং এমএনএ এমপিএ যারা ছিল তৎকালীন সেই 70-এর নির্বাচনে, এবং আরো অন্যান্য যারা যারা নেতৃস্থানীয় ছিল, সব পালিয়ে গেল।
মৌলানা ভাসানী নির্বাচন বয়কট করলেন যে লিগ্যাল ফ্রেমওয়ার্কের ভিতরে হুম, নির্বাচন করলে সেটা পাকিস্তানের সরকার করতে হবে, তাহলে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্ন আসে না। হুম। তাহলে হু ওয়ান্টেড টু বি দি মানে লিডার অফ পাকিস্তান, তো এই সব ব্যাপারগুলো ছিল। যখন এইভাবে নেতৃত্ব শূন্য, তখন সারা দেশে বিক্ষোভ, চারিদিকে বিদ্রোহ, চারিদিকে মানে স্বাধীনতার আগুন জ্বলতেছে, ভিতরে দাউ দাউ করে এই যে মেজাজ, হুম, তখনকার শ্রমিক, কৃষক, মেহনতি জনগণ, ছাত্র যুবকের হুম, মধ্যে, হুম, তখন হঠাৎ করে কালুঘাটের বেতারকন্দ থেকে প্রথমে ইংলিশে হুম, আই মেজর জিয়া, হুম। আই রিভোল্ট, এবং তাই ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ এটা করে এটা কয় উনি তারিখ? এটা কয় তারিখ? বেরিয়ে এসেছেন। এটা কয় তারিখ? এটা 25 এবং 26 তারিখে ঠিক মানে সন্ধিক্ষণে, 26 তারিখ শুরু হয়ে গেছে, 25 তারিখ শেষ হয়েছে, হ্যাঁ। এই সময় মেজর জিয়া এই ঘটনাটা দিলেন ওই সময় কালুরঘাট তিনি বেতার ওই কেন্দ্র সময় থেকে। তিনি অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন নাই না প্রথম না কথা। না, বলেন নাই, ওকে। বলেন নাই। আচ্ছা, পরবর্তী সময় মানে তিনি কি বলেছেন সেটা আপনারা সবাই জানে। আমার বক্তব্য হলো, জিয়া রহমান শুধু স্বাধীনতা ঘোষণা দেননি, স্বাধীনতা ঘোষণা দেওয়ার সাথে সাথেই হুম, আবার নতুন করে প্রাণ জেগে উঠলো, নতুন করে চারিদিকে তখন যুদ্ধং দেহি, ও, বিদ্রোহ বিপ্লব চারিদিকে। এইটা একটা জনযুদ্ধের রূপ নিল, একটা জনযুদ্ধের, সমস্ত জনতার যুদ্ধ। হুম। হ্যাঁ, সেই জনযুদ্ধের রূপ নিল। জিয়াউর রহমান সাহেব তিনি মানে যুদ্ধে নেমে পড়লেন, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উনি বিদ্রোহ আর করলো। কোনো আর কোনো ভাষণ কি দেন নাই? মানে আর কোনো ভাষণ দেন নাই? মানে দ্যাট ইজ দি মানে একমাত্র ভাষণ জিয়াউর রহমান, যেটা 25শে মার্চ এবং 26শে মার্চের, মানে 25 মার্চ পার হওয়ার পরে 26 মার্চ যখন আসছে তখন যিনি দিয়েছেন। ওইটাই তো, ওইটাই ছিল গুরুত্বপূর্ণ ভাষণ, না, মানলাম। ওইটাই তার তিনি আর কোনো ডিক্লারেশন, ভাষণ কি ওইটাই। দিছিলেন কিনা? আর কোনো ভাষণ দিছিলেন কিনা? আর একটা ভাষণের কথা তার শোনা যায়, কিন্তু জনগণ যেটা শুনেছে, আপনি আমরা শুনেন যেটা নাই। শুনছি একটা। আপনি শুনেন নাই। না, আমি শুনি, ওকে, শুনি। ওকে, ফাইন। আমরা 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 তাহলে 25শে মার্চ এবং 26শে মার্চের সন্ধিক্ষণে জিয়াউর রহমান একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বলেন নাই। তিনি আসলে আই রিভল্ট বলে এই ঘোষণা দিয়েছিলেন। এটা হচ্ছে আপনার, হ্যাঁ, ইংরেজি, এটা হচ্ছে আপনার বক্তব্য। নিজে কানে শোনা, নিজের কানে শোনা। কিন্তু পরে আর তিনি নিজের কোনো কানে ভাষণ শোনা। দিয়েছেন তখন কিনা আমার, সেইটা, তখন পরে আমার, পরে আর তিনি কোনো তখন ভাষণ দিয়েছেন কিনা সেটি আপনি। তখন আমার বয়স 23 বছর। 23 বছর, ওকে। হ্যাঁ, আমরা তো যাক, এই একটা ঘটনা। হুম, এরপরে সে যে যুদ্ধ শুরু হলো, জিয়া রহমান সে মানে সেক্টর কমান্ডার হিসেবে বিভিন্ন কমান্ড ভাগ করা হলো। তারপরে এরা সিদ্ধান্ত নিল যে তিলপাপাড়ার সেই চা বাগানের 6 তারিখে, 6 এপ্রিল তারিখে, যে নির্বাচিত জনপ্রতিনিধিদের খোঁজ করে এনে সেখানে আপনার সব প্রবাসী সরকার গঠন। প্রথম ভাষণে উনি মানে প্রভিশনাল, মানে আই ডিক্লার, মানে অ্যাজ কি বলে, মানে প্রভিশনাল, মানে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে উনি এইটা ঘোষণা দিলেন। তো এরপরে যখন মানে ইয়ে হলো আপনার ওই মানে যুদ্ধ শুরু হয়ে গেল, এবং সেক্টর কমান্ডাররা সব বসে, তারপরে 2 এপ্রিল তারিখে আগরতলায় সব সমবেত হলো। সেখানে স্বাধীন মানে প্রবাসী সব, মানে স্বাধীন বাংলাদেশের সরকার, সরকার ছাড়া তো যুদ্ধ হয় না। হুম, স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতা ঘোষণা করলেই তার একটা মানে হুম, সরকার লাগে। তো জিয়া রহমান প্রথমে নিজেকেই মানে প্রথম রাষ্ট্রপতি হিসেবে ডিক্লেয়ার করেন। পরবর্তী সময়ে তিনি আর একটা ভাষণ দিয়েছেন, যেটা মানে সবাই বলে যেটা অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা আমি আমার কানে শুনিনি। তো যাক, কিন্তু এইটা এইটা ছিল তখন যুদ্ধ ছড়ায় পড়েছে, তখন তখন এই ভাষণের থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ আরম্ভ হয়ে গেছে এবং জনযুদ্ধের রূপ নিয়েছে। ওকে, তো মানে আমার মনে হয় যে আপনার শোনা বা আপনার কথা আপনি বলেছেন, দর্শকও শুনেছেন সবাই। আমি ইতিহাসের ইতিহাসের খাতিরে জাস্ট এই জায়গায় একটা প্রশ্ন খালি করে রাখি যে এই উই রিভোল্ট কথাটা কি উনি রেডিওতে বলেছিলেন? এটা কি প্রথম, নাকি কর্নেল অলি আহমেদ এটা দাবি করেন যে মানে উনি আমি বলেছিলেন? মেজর বা জিয়া বলছি, হ্যাঁ, মেজর জিয়া বলছে প্রথমে, হ্যাঁ, সেটা আমি মেজর জিয়া বলছি, আমি সেটা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এই ইংলিশের পর পর উনি একথা বলেছেন, আমি মেজর জিয়া বলছি, এটি ওকে, এটা ঠিক আছে, একই কথা আর কি। ঠিক আছে। আমার আমার মনে হয় যে দলিল বা দস্তাবেজে অন্য মুক্তিযোদ্ধারা বা আরো অনেকে নানা রকম দাবি করে থাকেন। এটা অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী বলছেন যে তিনি নিজের কানে শুনছেন। তো এটা নিশ্চয়ই এটা এর আরো 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 আছে, মানে আওয়ামী লীগের যে ইতিহাস বিকৃতির কথা, হুম, হুম, জিয়া রহমানকে তারা স্বাধীনতার তার সম্পূর্ণ ভূমিকাকে অস্বীকার করে আরো অনেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু সেটা
সত্যকে কখনো ছাই চাপাতে মানে ওয়েল, ঢেকে রাখা যায় না। আমার 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 মনে হয় যে হ্যাঁ, সেটা আমি প্রথমেই বলেছি। এই যে প্রথম ভাষণটা, মেজর জিয়াউর রহমানের যে প্রথম ভাষণটা, সেইটা কি রেডিওর কোনো আর্কাইভে সংরক্ষিত আছে? ডেট এবং লগ ইন দিয়ে যেটা মানে মানে যেটাকে হচ্ছে ডেটাতে যেটা পাওয়া যায়, সেটা কি আছে এরকম? অনেক কিছুকেই ড্যামেজ করা হয়েছে, অনেক কিছুকে বিভ্রান্তির মধ্যে আনা হয়েছে, তবে এই আর্কাইভ আমরা খুঁজে দেখছি যে সেটা নিশ্চয়ই মানে পাওয়া যাবে। মানে আপনারা পাওয়া প্রথমে না- আপনারা প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন ৭৮ সালে, তখন বা ৭৭ মানে তখন কি এটা খুঁজে দেখা হয়নি? তখন তো এইসব বিতর্ক ওঠে নাই। প্রথম না, যখন বিতর্ক না, ৭৮ সালে পরে, ইতিহাসের খাতিরে বিতর্ক না উঠলেও তো এগুলি ইতিহাসের খাতিরে আমাদের না সামনে রাখা দরকার। না না না, ইতিহাস মানে তখন তো শহীদ জিয়া দুইটা পার্ট। একটা হলো যে চট্টগ্রামে উনি প্রথম স্বাধীনতা ঘোষণা করলেন, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। এটা 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 সত্য ঘটনা, এখানে কোটি কোটি মানুষের, লক্ষ লক্ষ মানুষের কানে শোনা। এটা উনি ঘোষণা করলেন, জিয়াই ঘোষণা করেছেন, সেটাই হলো এই দেশের ইতিহাস। আর একটা বলো যে উনি কালুরঘাটে বেতার কেন্দ্রে চট্টগ্রামে, যেখানে উনি ঘোষণা করলেন, তারপর উনি যুদ্ধ করলেন 9 মাস। উনি সেক্টর কমান্ডার হিসেবে বীর উত্তম টাইটেল শেখ মুজিবুর রহমানের পরবর্তী সময় মানে বাংলাদেশের মানে প্রথমে প্রধানমন্ত্রী, পরে রাষ্ট্রপতি যখন বাকশাল করলেন, উনি মানে জিয়াউর রহমানের বীর উত্তম টাইটেল দিলেন। এরপরে না, জিয়াউর এরপরে রহমান, আওয়ামী লীগ যা করেছে, এবং আমি আমি আবার বারবার এই সুযোগ আমি বলে রাখি, আওয়ামী লীগ যা করেছে, শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগের অনেক মানে আওয়ামী লীগ সমর্থন করেন এরকম অনেক সিনিয়র লোক আজকে মারা গেছেন। আমাদের 21শে ফেব্রুয়ারির যে মহান গান যিনি লিখেছিলেন, সে আব্দুল গাফার চৌধুরীও। আব্দুল গাফার চৌধুরীরটা একটু আমি বলে রাখি। আব্দুল গাফার চৌধুরী মানে 2021 সালে কেন মানে কিরকম একটা উদ্যোগ নেওয়া হলো, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দূরে থাক, জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা পদ থেকে বাদ করা হবে এবং মুক্তিযোদ্ধা থেকে অমুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে, এরকম একটা বিল। আমি এইটার প্রতিবাদ করায় আব্দুল গাফার চৌধুরী আমাকে নিয়ে কলাম লিখলেন। মানে আমি শুধু বলেছিলাম যে একজন মুক্তিযোদ্ধা, আব্দুল গাফার চৌধুরী আমাকে নিয়ে লিখলেন টকশো পরিচালকের কাঁধে ইতিহাসের ভূত নাকি জানি, টেলিকথিকার পরিচালকের কাঁধে, মানে এত। হাউএভার, আমি কিন্তু আমি যেটি বলতে চাই যে জিয়াউর রহমান সাহেব তার জীবদ্দশায় এই দাবিটি যে তিনি প্রথম ঘোষক ছিলেন, প্রথম প্রেসিডেন্ট ছিলেন, এটা আমি শুনি নাই, আমি কোথাও লেখাও দেখি নাই। কিন্তু এবং জিয়াউর রহমান সাহেব যে প্রথম ভাষণটি আপনি নিজের কানে শুনেছেন, সেটি আর্কাইভেও কোথাও আছে, আমি এরকমও জানি না। আরেকটি ভাষণের কথা শুনি যেটি আর্কাইভের পক্ষ থেকে বিভিন্ন সময় বাজানো হয়। তো সেই ব্যাপারে নিশ্চয়ই আপনারা খেয়াল করবেন নতুন ইতিহাসের জায়গা থেকে এটি করা হচ্ছে কিনা। আমরা 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 কোনো ইতিহাসকেই চাপা দিতে চাই না। আমরা ইতিহাস যেটা আগের ইতিহাসটা, সেটাই ইতিহাস। এই ইতিহাসটা যদি আর্কাইভে না থাকার কোনো কারণ ছিল না, কারণ নাই। যদি এটাকে ড্যামেজ করা হয়ে থাকে, সেটাও আমরা খুঁজে বের করব, চেষ্টা করব। আসলে এইটা কথা আপনি বলবেন যে 78-78-এ জিয়াউর রহমান আমার পরবর্তী কাছে সময় কেন যখন, মনে হয় অ্যাডভোকেট রায়চৌধুরী, আমরা যারা আপনাদের পরবর্তী প্রজন্ম, তারা কিন্তু আপনাদের আচরণগুলিতে একটু কেমন জানি সন্দেহ সংশয় দেরি হয়। আমি 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 নতুন উদাহরণ দেই। নতুন উদাহরণ হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য কবি মোহন রায়হানকে ঠিক করলো সংস্কৃতি। তখন আপনি বলেছিলেন তখন তখন কিন্তু মোহন রায়হান প্রধানমন্ত্রীর কাছে পুরস্কার পেলেন না। আপনাকে সাংবাদিকরা জানতে চাইলো, আপনি বললেন মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে, এসব খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। এই অভিযোগটা কি আসলে? অভিযোগ হচ্ছে জেনারেল মানে কর্নেল তাহেরকে নিয়ে তিনি একটি কবিতা লিখেছিলেন। এখন কর্নেল তাহেরকে, যারকে আসলে যিনি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, কিন্তু যাকে ফাঁসি দিয়েছিলেন জিয়াউর রহমান, সে সময়কার বাংলাদেশের সর্বময় ক্ষমতা যার কাছে ছিল, তো এই কবিতাটা কি লেখা হয়েছে, মোহন রায় এটা লিখছে, কিন্তু তার জন্য বাংলা একাডেমি পুরস্কার তার বাতিল করা হবে? মানে না এটাও তো বাতিল তো ইতিহাস। করে নেই, না না বাতিল করে নেই, এটা আপনি জেনে রাখেন। জি, তার পুরস্কার বাতিল করা হয়নি। আচ্ছা, যখন পুরস্কার ঘোষণা করা হলো, তখন আমরা পুরস্কার জন্য তাকে ডাকলাম। এটা আগের আগের সরকার, তত্ত্বাবধায়ক আমলের সরকার, তারা এই কাকে কাকে পুরস্কার দেওয়া হবে এটা যাচাই বাছাই কমিটি, এটা যাচাই বাছাই করে ঠিক করলো। স্বাধীনতা পুরস্কার এবং 21শে মানে পদক, হ্যাঁ, 21শে পদক আর স্বাধীনতা পুরস্কার হলো মোহন রায়কে স্বাধীনতা পুরস্কার, যেটা আপনার বাংলা একাডেমিতে দেওয়া হলো। আর 21শে পদক যেটা, সেটা ওসমানী স্মৃতি মিলনের জন্য দুটোই প্রাইম মিনিস্টার ছিলেন। এখানে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি
আমরা মনে হাতে যে পদগুলো মানে যাচাই বাছাই করে যেটা গেছে আমরা ওইটাকে অপরিবর্তিত রাখলাম, কারণ আমরা নতুন করে যাচাই বাছাই করার যে সময় সেটা হলে পরে 21শে ফেব্রুয়ারি তারিখে হয় না বা ফেব্রুয়ারি মাসে হয় না। হুম। এখন বাংলা একাডেমি পুরস্কারের আগে মোহনবাগান সম্পর্কে বিভিন্ন জায়গায় ফেসবুকে বিভিন্ন জায়গায় এসব কথা আসলো, তা আমরা পুরস্কারটাকে বাতিল করে নিয়ে আমরা বলেছি যে এটা মানে আপাতত স্থগিত রেখে আমরা খতিয়ে দেখে 2-1 দিনের মধ্যে আমরা ডিক্লেয়ার অ্যাডভোকেট করব। রায়চৌধুরী, এই যারা পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যে কি শুধু মোহন রায়ানের ব্যাপারেই আপনি ফেসবুকে লেখাপড়া দেখলেন? না 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 না, মোহন রায়নের ব্যাপারে কথাটা ছিল, তো সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল, তো সেই কারণে পরে আমরা দেখলাম যে না, এটা প্রাইম মিনিস্টার, তার প্রাইম মিনিস্টার নিজেই বললেন যে না পুরস্কার দিয়ে দেন, মানে ওটাই না, আমরা নিজেও দেখলাম যে পুরস্কারে সে ওই আগে অতীতে কি বলেছে সেটাকে আমরা ইগনোর করলাম, করে তাকে ডাকা হলো যে আপনি বাংলা একাডেমিতে এসে পুরস্কার নিয়ে যান, কিন্তু উনি আর বাংলা একাডেমিতে আসলেন না, উনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নেব। আমরা ফাইন, বললাম যে আপনারা পুরস্কারটা প্রধানমন্ত্রী দেয়া আটকাইলেন কেন অন ফার্স্ট প্লেস? মানে তার বিরুদ্ধে কি লেখা হইলো যে আপনি পুরস্কার আটকাইলেন? মানে কর্নেল তাহেরিনের কবিতাই তো, কর্নেল তাহেরিনের কবিতাই তো। এট দ্য ভার্জ অফ, মানে একেবারে জাস্ট লাস্ট মোমেন্টে এই জিনিসটা আমাদের নজরে আসলো, এবং আসার পরে তখন শোনেন, একটা জিনিস যদি বিতর্ক আসে সেটাকে তো একটা খতিয়ে দেখতে হবে যে এই বিতর্কটা কতটা সত্য মিথ্যা। তো যখন আমরা দেখলাম যে না, এই পুরস্কার দেওয়া যেতে পারে, এবং সেই পুরস্কারের জন্য তাকে ডাকা হলো, আমরা রীতিমতো প্রেসে বিজ্ঞাপন দিয়ে দিলাম যে আগামীকালকে সকাল 11টায় উনি পুরস্কার নেবেন, এই জাস্ট এ ফিউ ডেজ আফটার। তো তখন তাকে বলা হলে উনি তখন আবার একটা করে বললেন যে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নেব। এখন প্রধানমন্ত্রী তো মানে ব্যস্ত থাকেন বিভিন্ন কাজে, তাকে তো এখন উনি অনেক রাষ্ট্রীয় প্রোগ্রামে ওনাকে প্রধানমন্ত্রী করলে উনি যেতে পারেন না, যান না, না মানে ঠিক আছে অ্যাডভোকেট রায়চৌধুরী, আমি এই প্রসঙ্গে না, এই প্রসঙ্গে শুধু আপনার এই কথাটাই শুনতে চাই। এই প্রসঙ্গে না না, এটা আপনি আপনার এই আপনার কথাটা শুনতে চাই। দৌড়ানোর আপনি কোনো কারণ নাই। আপনি আটকেছিলেন কেন? মানে আপনি আমি কেন তাকে বলেছিলেন আমি যে প্রধানমন্ত্রী যেদিন পুরস্কার দিচ্ছেন আরো কয়েকজনকে, সেদিন মোহন রায়ন পুরস্কারটা নিতে পারবেন না কেন? মানে কিসের জন্য? আমি তো আচ্ছা, এটা তো আমি বললাম, এটাকে আপনি আমাদের সদিচ্ছাটা মানে না চিন্তা না পরে করে দিছেন আপনি সেটা, পরে আপনাদের না, নিয়ে না, অনেক, আপনি- পরে না, আপনাদের না, অনেক না, সমালোচনা হয়েছে, আপনারা এ- গা এ- বাঁচানোর জন্য দিছেন আমার- অ্যাডভোকেট রায়চৌধুরী, আমরা- পরে আপনারা গা বাঁচানোর জন্য দিছেন, শোনেন, অনেক সমালোচনা আমরা হচ্ছে। আমাদের গা বাঁচানোর কোনো কারণ নাই, কারণ আমরা সত্যকে সত্য বলে আমরা স্বীকার করি, সাদাকে সাদা, কালোকে কালো। এখন এটা কথা হলো যে মোহন রায়নকে তো আমরা প্রথমেই বাদ দিতে পারতাম, দিই নেই তো, মোহন রায়নকে ডাকা হয়েছে। মোহন রায়ন আসার সময় যখন এই নিয়ে কথাবার্তা হচ্ছিল, ওখানে একটা হট্টগোল হতে পারে, এইটা বিবেচনা করে আমরা দেখলাম যে ঠিক আছে, এটা এরকম একটা গ্রুপ রেডি আছে, আমরা তখন বললাম যে আমরা একটা ক্ষতি দিয়ে 2-1 দিন পর, জাস্ট আফটার 2 ডেজ তাকে আবার খবর দিলাম যে আপনি পুরস্কার নিয়ে যান বাংলা একাডেমিতে। এবং সেখানে প্রধানমন্ত্রী তো আর রোজ রোজ প্রোগ্রাম দিতে পারবেন না, প্রচন্ড ব্যস্ত। কেবল তখন আমরা মানে 17ই মানে ফেব্রুয়ারি তারিখে আমরা শপথ নিয়েছি, সকালবেলা এমপি হিসেবে, বিকেলে মন্ত্রী হিসেবে, এবং 17ই ফেব্রুয়ারি মানে সেই কয়েকদিন পরেই, রাইট। মানে একটা একেবারে সময়, এই সময় আমি তার কয়েকদিন পরে ফেব্রুয়ারি মাসে তাকে পুরস্কার দেবো। উনি বললেন যে আমি প্রধানমন্ত্রীর হাত থেকে নেবো, বলে তাহলে দেরি করতে হবে, প্রধানমন্ত্রীর হাত থেকে যদি নিতে হয় না দেরি ঠিক করতে আছে, হবে। আমি ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার, না কিন্তু না না না- না পরিষ্কার, কিন্তু আপনি পেঁচাবেন না আমাকে, কথা বলে আমাদের না না পেঁচানো না। না, আমি অ্যাডভোকেট না, রায়চৌধুরী, আমি আমার অবস্থাটা খালেদ বলি খালেদ ইতিহাসের মহিউদ্দিন, খাতিরে। আমি আমি একটু না, ইতিহাসের খাতিরে, আপনাদের তো এটা পরিষ্কার। ধরেন আমি ইতিহাসটা লিখবো আজকে থেকে 20 বছর আগে, আমি কি লিখবো? কেন মোহন রায়নকে ওই দিন তারেক রহমানের কাছ থেকে পুরস্কারটা নিতে দেওয়া হয় নাই কেন? মানে এটা তারেক না 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 না, এটা প্রাইম মিনিস্টারের কোনো সাবজেক্ট না। মানে প্রাইম মিনিস্টার আমরা আমাদের মিনিস্ট্রি আমরা সিলেকশন করেছি, আগের মিনিস্ট্রি করে গেছে, আমরা অপরিবর্তিত রেখেছি। প্রাইম মিনিস্টারকে আমাদের সব মন্ত্রণালয়ের তো প্রধান হলো মানে প্রধানমন্ত্রী, হ্যাঁ রাইট মন্ত্রী পরিষদ রাইট শাসিত সরকারে প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রণালয়েরই তিনি হি ইজ দ্য লিডার অফ দ্য গভর্নমেন্ট। রাইট। আর আমরা টিম ওয়ার্ক করছি, সেখানে তাকে আমরা এটা বলতে, উনি বললেন যে না, এগুলো আপনি পুরস্কার সব দিয়ে দেন ওই দিন। মানে ওই দিন আপনারা উনি পুরস্কারটা আটকানোর পর প্রধানমন্ত্রী বললেন যে না দিয়ে দেন এগুলি সব। না না না, মানে তাকে আমরা হয়তো ওই দিনই ডাকতে পারতাম, পরে তাকে খুঁজেও পাওয়া যায়নি, ইনি মানে চলে গেছেন। জাস্ট 2 দিন পরে তাকে আবার আমরা ডাকলাম, ডেকে বললাম যে বাংলা একাডেমিতে আপনি আসেন,
আমি মন্ত্রী হিসেবে সেখানে, এটা মন্ত্রীদের দেওয়ার নিয়ম। ওকে, আমার আমার আমি আমার কাছে ডাকলাম, মনে উনি হয় যে আপনার এই কথা, বা আমরা যখন পরবর্তীতে এটা যদি কখনো উঠে, আপনার এই কথা এটার একটা প্রামাণ্য হয়ে থাকবে আর কি, যে আপনি যেটি বলছেন যে ডেফিনেটলি, জি, ঠিক ডেফিনেটলি আছে আমরা যদি আমরা 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 একটা প্রেস কনফারেন্স করে তাকে জানাই দিছি যে ওকে। আপনি আসেন, পুরস্কার নিয়ে যান। খুব আমি ওই আমি আমি হইলেও আর নিতাম না অ্যাডভোকেট রায়চৌধুরী, কারণ আমার কাছে মনে হইতো যে এটা একটা অপমান করা হয়েছে আমাকে। আই ওয়াজ দেয়ার, আমাকে ডাকা হইলো না, বলা হইলো যে এটা দেয়া হবে কি দেয়া হবে না। পরে অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী একজন সজ্জন মানুষ, তিনি স্টেপ ইন করে আমাকে পুরস্কারটা দিলেন, এইটা আমার জন্য খুব সম্মানজনক হইতো না। আমি না না ইতিহাসের আমি খাতিরে এটা বলতেছি আর কি, আমার যায় না না। না 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 প্রাইম মিনিস্টার হাত থেকে উনি নিতে চান, তার জন্য ওনাকে অপেক্ষা করতে হবে। এমন হতে পারে সামনের বার উনি নেবেন। কথা হলো যে এটা আগেও হয়েছে, আগে যে না ঠিক শামসুর আছে, রহমানের ক্ষেত্রে, না ঠিক জানেন আছে, আপনি তো শামসুর না হ্যাঁ শামসুর ঠিক আছে, রহমানের ক্ষেত্রে এরকম হয়েছিল। ঠিক আছে, বাট শামসুর রহমানের ক্ষেত্রে একজন মানে আপনি ওই সরকারে ছিলেন, কি হ্যাঁ, সরকারের আমরা সাধারণত স্বৈরাচারী না সরকার বলে থাকি। না না সেসব আমি ছিলাম না। আমি আমি শামসুর রহমানকে তখন আমি গভর্নমেন্টের মন্ত্রী ছিলাম না। এখন কথা হলো যে শামসুর রহমানের ক্ষেত্রে এরকম একটা হয়ে আটকেল। পরবর্তী সময় শামসুর রহমানকে পরে পুরস্কার দেওয়া হয়েছিল, সংশ্লিষ্ট মিনিস্টার দিয়েছিল সেই পুরস্কার। ওকে, উনি উনি হয়তো এরশাদ সাহেবের কাছ থেকে পুরস্কার নিবেন কি নিবেন না, এই ব্যাপারে ওনার মনে দিতে ছিল। আমি পরবর্তী প্রসঙ্গে যেতে চাই। আমার আমার পরবর্তী প্রসঙ্গ হলো যে গণভবনকে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর রূপান্তরে প্রায় 111 কোটি টাকার নির্মাণ ও সংস্কার কাজে সরাসরি ক্রয় পদ্ধতির নামে যেভাবে ব্যয়ের সিদ্ধান্ত হয়েছে, তাতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আপনারা কি বিষয়টা নিয়ে তদন্ত করছেন, তদন্ত চালু রাখছেন? আমরা এটাকে নিয়ে অলরেডি দেখেন, এটা ইন্টারনাল অনেকগুলো সিক্রেসি থাকে। গভর্নমেন্টের অনেক পলিসি, অনেকটা বলা যায়, অনেকটা বলা যায় না। আমরা আমরা অলরেডি মানে এই বিষয়টা নিয়ে আমরা মানে খতিয়ে দেখব যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে মানে অভিযোগটা তুলেছে, সেই অভিযোগটা মানে নিশ্চয়ই মানে সেটাকে আমাদের দায়িত্ববোধ আছে। আমরা এটা দেখবো, যদি সেরকম কিছু হয়ে থাকে সেটাও আমরা বিচারের আওতায় আনবো। এখানে কোনো কোনো অসুবিধা কিছু নাই। অতএব আমরা ওই মানে কোনো জিনিসকেই আমাদের সরকারের ট্রান্সপারেন্সি। আপনি আরেকটা কথা বলেছেন যে আমরা দুর্নীতি বিরোধী কিনা। আমাদের সরকার এটা বলা হয়েছে যে আমরা রীতিমধ্যে সমস্ত মন্ত্রীরাই বলছেন, প্রাইম মিনিস্টার তো নিজে বলছেন, আমরা সন্ত্রাস, দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি এগুলো আমরা নির্মূল করতে চাই। আমরা সমাজটাকে অন্তর্ভুক্তিমূলক সমাজ চাই। আমরা রাজনৈতিক মতাদর্শ, পার্থক্য ইত্যাদি যাই থাকুক না কেন, এটা গণতান্ত্রিক সমাজের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যের মধ্যে আমরা ঐক্য আনতে চাই। উই জাস্ট ওয়ান্ট ইউনিটি ইন ডাইভার্সিটি। ওকে, আমাদের এই ডাইভার্সিটির মধ্যে আমরা ঐক্য আনতে চাই। আমাদের সরকারের সেটা হলো সদিচ্ছা। আমরা আমরা নতুন বাংলাদেশ চাই। আমরা এই পুরনো এই সমস্ত মানে পচা গলা ঘুণে ধরা। আপনি এ প্রশ্ন করেন না কেন যে একটা বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়ে আপনার কিভাবে পারবেন, আপনি কিভাবে পারছেন? আপনার দেশের সমস্ত মানে ব্যাংক, বিধ্বস্ত বিমা, দেশের দায়িত্ব সমস্ত তো বিধ্বস্ত দেশের দায়িত্ব নিয়েছিলেন তো ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা তো মোটামুটি মেরামত করা একটা দেশ পেয়েছেন। না না ডক্টর মোহাম্মদ ইউনূস মেরামত কিছু 17 না। মাসে অনেক কিছু না না ঠিক করেছেন। মেরামত কিছু না। না মেরামত শোনেন, আমরা তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত এদেশের নির্বাচনের মাঝ দিয়ে উই অবটেন ভাস্ট মেজরিটি সিটস ইন দ্য পার্লামেন্ট, দ্যাট ইজ মানে মোর দ্যান 2000 মানে সিট। এখানে প্রত্যেকটা সদস্য আমরা নির্বাচিত হয়েছে গণতান্ত্রিকভাবে। রাইট। আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, তখন আমরা কি দেখলাম যে বাংলাদেশের সমস্ত ব্যাংক, বিমা, আর্থিক মানে প্রতিষ্ঠান, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত সব লুটপাট করে না, একটা সেটা একটা তো ব্যাংকের সেটা তো সিন্ডিকেট করে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এটা অনেকটাই ঠিক করে নিয়ে আসছিলেন। আপনারা তাকে খুবই অসম্মানজনকভাবে বিদায় দিয়েছেন। আচ্ছা, সেটা যা করেছি এটা আমরা করলাম, সেখানে অসম্মানজনক না। এটা খুবই একজন আসবে, অসম্মানজনকভাবে, মানে একটা না না খুবই তাকে আনসেরিমনিয়াস, মানে না এটা না উনাকে না বলা যাইতো, উনাকে এটা করা যাইতো, মানে আরো না অনেক না ভাবে করা ওনার যাইতো, মানে আপনাকে তো আসলে কোনো কোনো উনাকে কোনো অভিযোগ এনে তো বিদায় দেওয়া হয় নাই। আসা যাওয়া তো দুনিয়ার নিয়ম। আপনি খালেদ মহিউদ্দিন, আপনি আমি নামকরা সাংবাদিক, আপনি শোনেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে আপনি বিসিএস ক্যাডারের অফিসার ছিলেন, কিন্তু কয়েকদিন পরে আপনি বুঝতে পারলেন এই বন্ধন এই মুক্ত হতে হবে আমাকে, এই বাধা ধরা জীবনে আমি অভ্যস্ত না। আজকে আপনার সম্পর্কে আমাদের সেক্রেটারি, আমি প্লেনে বসে কথা বলতে আসছিলাম যে আমি বললাম যে মহিউদ্দিনটা তো অত্যন্ত, খালেদ মহিউদ্দিন অত্যন্ত ট্যালেন্টেড লোক। সে যে প্রথম আলো পত্রিকার সাংবাদিকতা করতো, আবার সেখানে এসে জয়েন করলো।
তারপর সে ওই যে আপনার না, একটা আপনাকে টেলিভিশন, আপনি আমাকে অনেক ভালোবাসেন, সেটা আপনার একটা মানে সুদৃষ্টি, না না সেইটা ঠিক আছে। না 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 না, না, আজকে কিন্তু আপনি কিন্তু কোথায়? কিন্তু কিন্তু আপনি আমাকে বলেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় দেওয়াটা কি আপনার কাছে মনে হয় না যে উনারও তো বয়স আপনার সমান না হলেও উনিও 70-এর বেশি একজন মানুষ, উনি কি এটা ডিজার্ভ করেন? কারণ হচ্ছে যে উনি পাইছিলেন আসলে একটা সম্পূর্ণ মানে আর্থিক অনিয়মের চূড়ান্ত জায়গায়, যেটার মধ্যে উনি বেশ কিছু জিনিস তিনি চেষ্টা করেছিলেন যে করার জন্য, যেটা উনি 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 চেষ্টা করেছিলেন, কিন্তু চেষ্টা তো মানে উনি করেন নাই তো আমরা বলবো না। ওনাকে খারাপ মানুষ আমরা বলছি না, ভালো মানুষ তো বটেই। কিন্তু কথা হলো যে ডাইনামিক প্রসেসে তো একজন যাবে একজন আসবে, এইটাই তো সমাজ। আজকে আমরা এক একটা, আপনি সিন্ডিকেট গুলো দেখেন, আইন চেঞ্জ করে একটা মানে ব্যাংকিং কোম্পানিতে একটা ব্যাংকে 4 জন পর্যন্ত ডাইরেক্টর হতে হবে একই পরিবারের, হুম হুম এবং আর এক ব্যাংকের 4 জন এইভাবে তারা ইন্টারচেঞ্জ করে, হুম তোমার ব্যাংক থেকে আমাকে লোন দাও, তোমার ব্যাংক থেকে আমার ব্যাংক থেকে তুমি নাও, এই বলে 95,000 কোটি টাকা একটা কোম্পানি নিয়ে এগুলো সালাম গ্রুপ, হুম কেউ তারও বেশি, কেউ হুম 55,000 65,000, সব ব্যাংক লুটপাট করলো জনগণের আমানতের টাকা। এটা গেল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এই সিভিল ব্যুরোক্রেসিতে ডিসি, এসপি, মানে ইউনো, ওসি, 18 সালে রাতের বেলা দিয়ে তারা নিজেরা উৎসাহ নিয়ে ভোট ভোট কাটতেছে, ভোট কেটে কেটে ভরে দিচ্ছে। তাহলে কিভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করলো? হুম। পরিকল্পিত বিচার ব্যবস্থা, কিন্তু সেখানে জাজমেন্ট কিন্তু লিখে লিখে দিচ্ছে। কিন্তু অ্যাডভোকেট আপনি সে রায়চৌধুরী, প্রশ্ন করেন না কেন? এই অবস্থাটা থেকে কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার বেশ কিছু জায়গায় আপনাদের জন্য আরেকটু বেটার পরিস্থিতি রাখছে না? আপনারা তো সেই আমি 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 ডক্টর মোহাম্মদ ইউনূসের তো সমালোচনা করছি না। রাইট উনি তো একটা বিশ্ববিখ্যাত অর্থনীতিবিদ, উনি চেষ্টা করেছেন, সেটা আমরা অস্বীকার করি না। রাইট আমরা তাকে অ্যাকুজ করছি না। হ্যাঁ আমরা বলতে চাচ্ছি আমাদের কথা, যে আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই। হুম এই বিধ্বস্ত দেশটাকে আমরা বলি নাই যে এটা আমরা পারবো না। হুম এই দেশটাকে গড়ে তুলে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে হুম আমরা একটা সর্বশ্রেষ্ঠ দেশ তৈরি করে হুম আমার দেশের ঐতিহ্যকে, হারানো ঐতিহ্যকে আবার পুনরুদ্ধার করে, তার জন্য আমরা কৃচ্ছ্রতা সাধন করছি। আমরা সকাল মানে 9টার মধ্যে অফিসে চলে যাই, সারাদিন পরিশ্রম করি, ভোর 5টা, এক একজন, আমি তো 5টায় ঘুমেতে উঠি, রাইট রাত্রি 2টোয় ঘুমাই, 3 ঘন্টা ঘুমাই। প্রাইম মিনিস্টার ঘুমে কেন তাও তো বলতে পারবো না, সারাদিন তিনি কাজ করছেন। আমাদের অন্য মন্ত্রীরাও তাই। আমরা একটা টিম ওয়ার্ক করছি আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার মানে সংসদ নেতা, প্রাইম মিনিস্টার। আমরা, আমাদের কথা হলো আমরা ব্যর্থ হওয়ার জন্য আসি নাই, আমরা বিজয় অর্জন করব, সফল হব। আমার আমার এবং মনে এই হয় যে যে আমরা আমার নতুন আমার মনে হয় যে এটা আপনি যে আপনার পায়াস উইশ সেটা পূরণ হোক, এটা পূরণ হলে আমাদের সবার জন্য সুবিধা। কিন্তু আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই, যে ধর্মভিত্তিক সংগঠনগুলোর আপত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক পদ সেটি প্রথমে বলল, পরে এটি বাদ দিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার। মানে প্রথমে পক্ষে অবস্থান নিলেও পরে এটিকে বাদ দিয়ে যায় ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার। এখন সংসদের প্রথম অধিবেশনে নতুন সরকারের শিক্ষামন্ত্রী মিলন সাহেব জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রায় 9,000 ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করছে বিএনপি সরকার। এর মধ্যে আমি এর মাধ্যমে আপনারা আসলে কি এটা বার্তা দিতে চান? সঙ্গীত শিক্ষক পদ নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয় অবস্থান এখন কি? আচ্ছা, এটা আমি বলছি। জি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যা যা করেছেন সেটি যে আমাদের ফলো করতে হবে তা না। ওকে যেটা পরিত্যাজ্য সে পরিত্যাগ করব, যেটা গ্রহণ করে সেটা গ্রহণ করব। তবে ওটা একটা অন্তর্বর্তী সরকার ছিল, অন্তর্বর্তী, ইট ওয়াজ এ ব্রিজ। হ্যাঁ, এটা আমরা অস্বীকার করছি না। আমরা বলতে চাই যে ধর্মকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। কারণ ধর্মীয় যে মূল্যবোধ, এদেশ হচ্ছে ধর্মীয় মূল্যবোধের যে একটা আছে, সেই জায়গায় আমরা ধর্মীয় যে ফ্যানাটিসিজম, যেটা ফ্যানাটিকসিজম, যেটা যেটা ধর্মীয় মানে মৌলবাদ, মানে কি প্রত্যেক ধর্মের কিন্তু ফান্ডামেন্টালস আছে। হিন্দু ধর্ম আছে, মুসলমান ধর্ম আছে, সব ধর্ম আছে। সেই ফান্ডামেন্টালস গুলোকে যারা আঁকড়ে ধরে রেখে রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতির মধ্যে সেটাকে মিশাতে চায়, এটা হলো ভুল। আমরা যে মাদ্রাসা শিক্ষক আছে, তারপরে ওই যে দেওবন্দ গ্রুপ এবং আলিয়া মাদ্রাসা, 2টা গ্রুপ, আমরা মাদ্রাসা শিক্ষাকেও আমরা তুলে দেব না। কিন্তু সেখানে আধুনিক শিক্ষা, জীবন ভিত্তিক শিক্ষা, জ্ঞান বিজ্ঞানের শিক্ষা, মানে ম্যাথমেটিক্স, সেগুলোকে আমরা সেখানে আমরা শিক্ষা দিতে বলবো, পাশাপাশি ধর্মীয় শিক্ষা হবে। স্কুলগুলোতে নৈতিকতার দিক থেকে ধর্মীয় শিক্ষা দেবে। প্রত্যেক ধর্ম তো মানুষকে কিন্তু ধর্মীয় মূল্যবোধে মানে উজ্জীবিত করে। সেটাকে আমরা যদি যদি করে, এটাও আরেক ধরনের হটকাইতে হবে, এটাও আরেক ধরনের মানে হবে। সেটা না করে আমাদের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন,
যে আমরা প্রত্যেক স্কুলে একজনকে ধর্ম শিক্ষক দেবো। এটা তো ব্রিটিশ আমলেও ছিল। এটা তো আমাদের ছোটকালে আমরা দেখেছি, একটা ধর্মীয় শিক্ষক ছিল, ধর্মীয় ওই যে পণ্ডিত থাকতো, একজন মৌলবী থাকতো, আপনার স্কুলও ছিল, রাইট। এবং অতীতে আমাদের সময় ছিল, আমাদের পূর্বেও ছিল, তারা ধর্ম শিক্ষা দিত, নৈতিকতা। কিন্তু তার মাঝ থেকে কেউ নাম করা বিজ্ঞানী হয়েছে, নাম করা অর্থনীতিবিদ হয়েছে, দেশ বিদেশে চলে গেছে। এবং ইন্ডিয়াতে আপনি দেখেন, ভারতবর্ষে পশ্চিম বাংলায় তা তো কমিউনিস্ট শাসন ছিল, সেখানেও ধর্মীয় শিক্ষক আছে। অতএব ধর্মীয় শিক্ষক থাকা মানে যে আমি ধর্মীয় ফ্যান্টাটিজম মানে করলাম, ধর্মীয় সেই মানে, আর এইটা হয় না। আমি ওকে, গলায় মালা মানে দিয়ে প্রাথমিক বিদ্যালয়গুলিতে আপনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে চান যাতে তারা ধর্ম এবং নৈতিকতার কথা প্রাথমিক মানে এটা বিদ্যালয়ে থাকা শিক্ষামন্ত্রীর অবস্থায় শুনে। সাবজেক্ট, শিক্ষামন্ত্রীর সাবজেক্ট, শিক্ষামন্ত্রী সব সব মন্ত্রণালয়েরই ওকে। প্রধান প্রাইম মিনিস্টার। সেটা আমরা ওকে, তো আলাপ আলোচনা ক্যাবিনেটে ডিসকাস হবে, তো সেটা যদি কোনো দিন অসংগতি আমরা ক্যাবিনেট মিটিং এ বলবো, তো আমরা পার্লামেন্টে আলোচনা হবে। তো সরকারি প্রাথমিক, পার্লামেন্টে ওকে ফাইন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে নতুন সৃষ্টি করা দুটা পদ এর আগে সরকার বাদ দিছিল, সৃষ্টি করছে আবার বাদও দিছে, একটা হচ্ছে সঙ্গীত শিক্ষক পদ আর একটা হচ্ছে শরীরচর্চা শিক্ষকের পদ। এইটার ব্যাপারে কি আপনার কি মতামত যে সঙ্গীত শিক্ষকের পদ বাদ দেওয়া ঠিকই আছে? আমার 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 ব্যক্তিগত মত আপনাকে বলি। জি। মানে আগেই বলে গেলাম যে সঙ্গীত, সঙ্গীতের মধ্যে এক ধরনের মানে ধ্যানমগ্নতা থাকে ঈশ্বরের প্রতি, যে তার ঠিকমতো ঐশ্বরিক একটা ব্যাপার। সঙ্গীত, সঙ্গীত এবং শরীরচর্চা, এটা তো পার্ট অফ এডুকেশন। শরীরচর্চা বিষয় এবং সঙ্গীত বিষয়, আমি জানি না এটা শিক্ষামন্ত্রী মানে কি চিন্তা করছেন। আমার ব্যক্তিগত মত হলো যে প্রাথমিক পর্যায় থেকেই এই সঙ্গীত, শরীরচর্চা, মানে খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি এগুলো থাকা উচিত। পৃথিবীর সব জায়গায় আছে এটা। এবং এখান থেকে আমাদের আমাদের এখানে ভালো ভালো কেউ খেলোয়াড় তৈরি হবে, ভালো ভালো সঙ্গীতজ্ঞ তৈরি হবে, পাশাপাশি ভালো ভালো বিজ্ঞানী তৈরি হবে, হিউম্যান রিসোর্স ডেভেলপ করবে। আমরা আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ওই যে পরীক্ষার খাতায় লেখক আর না লেখক, ওই যে আগের সরকার বলে গেছে 98% পাস করতে হবে, এটা একটা জাতিকে ধ্বংস করার একটা সুপরিকল্পিত চক্রান্ত। ওকে। কিন্তু আমরা সেটা না, আমরা প্রত্যেকটা স্কুলে আমরা জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক এমন শিক্ষা দিতে চাই, কারিগরি শিক্ষা, যাতে হিউম্যান রিসোর্স তৈরি হয়। সে ধর্মীয় মূল্যবোধ তার থাকবে, থাকবে না কেন, যে পুজো করবে পুজো করবে, কিন্তু লেবাসে নিয়ে নেই। গলায় মালা দিলাম, গেরুয়া বসন করলাম, কপালে চন্দনে ফুটা দিলাম, আর সেই বুড়ো শালিকের ঘাড়ের মাইকেল মধুসূদন আপনার নিশ্চয়ই মনে হয় সেটার কথা, সেটার আমি উল্লেখ করছি। তো এরকম ধর্মতে তো লাভ নেই। আমি মানে ধর্মকর্ম করলাম, আমি গোয়া কাশি গেলাম, হজে গেলাম, আসি আবার ঘুষ খেলাম, দুর্নীতি করলাম, পরের জমি ফাঁকে দিলাম, এগুলো আমরা 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 সমাজে যা কিছু পরিত্যাগ করতে হবে। ওকে। ধর্ম মনের ব্যাপার। খালেদ মহিউদ্দিন ধর্ম পালন করে না। খালেদ মহিউদ্দিন যতই মডার্ন ভাব দেখাক, সে তো আল্লাহর প্রতি বিশ্বাস তো তার আছেই। বিপদে আপদ নিশ্চয়ই আল্লাহর কাছে না, প্রার্থনা করে। বিপদে আনন্দে সবকিছুতেই। কিন্তু আমি আমি যে বিষয়টাতে মানে পরবর্তী প্রসঙ্গে আমি একটু যেতে চাই যে ধর্মসহ নানা দিক দিয়ে যারা সংখ্যায় কম তারা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় নানাভাবে নিপীড়িত হয়েছেন। সংখ্যা যারা বেশি তাদেরকে রাজি খুশি রাখতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার অনেক কিছুতে তারা ব্লাইন্ড আই দিয়েছেন। অনেক সময় মানে আমরা ময়মনসিংহে পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে দেখেছি, যা এ ডক্টর ইউনূসের আমলে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন বারবার নাকচ হয়েছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কি? অন্যদিকে আমরা যদি বলি যে লেখক, বুদ্ধিজীবী, শাহরিয়ার কবির সহ অনেক সাংবাদিক, তারপরে হচ্ছে ৭ই মার্চের ভাষণ বাজাতে গিয়ে সেই ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কথাও আমরা বলেছি যে আপনাদের সময় এসেও তারা জামিন পাচ্ছেন না। এইটাকে আপনারা আসলে কি? এটা আমি আমার অবস্থানটা বলি, সেটা হলো যে দুইটা দিক। একটা আছে ম্যাটেরিয়ালস অন রেকর্ড, ইফ দ্যাট রেকর্ড ডু নট constitute any offense against a person, and he must be মানে he is entitled to get bail, সেটা সে বেল পাবে, সে ঠেকানো যাবে না। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে কারো বিরুদ্ধে যদি মানে সে হিন্দু হোক, মুসলমান হোক, যেই হোক না কেন, আমাদের মানে ইন্টারনাল সিকিউরিটি অফ দ্য স্টেট বা আমাদের মানে সিকিউরিটির প্রশ্নে
যদি কারো ইনভলভমেন্ট থাকে যে মানে তাহলে সেখানে আপনার সেটা খতিয়ে দেখা দরকার। কেন ইউনূস সাহেব করেছেন সেটা আমরা জানি না। এখন তিনি কোন প্রশ্নে করেছেন সেটা আমরা জানি না। আমাদের সামনে যে ম্যাটেরিয়ালস আসবে সেটা নিশ্চয়ই আমাদের বিচার ব্যবস্থা এখন মুক্ত স্বাধীন বিচার ব্যবস্থা হিসেবে তারা কাজ করবে। ইভেন ওই অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনই, ডিসি হোক, এসপি হোক, সেক্রেটারি হোক, যে যেখানে আছে তারা স্বাধীনভাবে কাজ করবে। কিন্তু তারা যদি কোনো কোনো অনিয়মের মধ্যে জড়া পড়ে তাহলে আইন সবার ক্ষেত্রে সমান। শুধু রাজনীতিবিদই মানে অপরাধ না, কিন্তু করলে অ্যাডভোকেট তার রায়চৌধুরী, সাজা হবে। আইন নিয়ে আমাদের পর্যবেক্ষণ হলো, আপনি জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান মারা গেছেন যিনি, হোসেন মোহাম্মদ এরশাদ, সর্বোচ্চ আদালতে বা এমনকি ট্রায়াল আদালতে যেসব মামলাগুলিতে তিনি জামিন পান নাই 5 বছর ধরে, ঠিক সরকার পরিবর্তন হওয়ার পর, আওয়ামী লীগ আসার পরে ঠিক সেই মামলায় সেই একই গ্রাউন্ডে জামিন পেয়েছেন। আমরা জনাব তারেক রহমানের কথা বলতে পারি। জনাব তারেক রহমানকে ইন অ্যাবসেন্সিয়া প্রতিটি মামলায় তাকে শাস্তি দেওয়া হয়েছে। জনাব তারেক রহমান ইন অ্যাবসেন্সিয়া প্রতিটি মামলায় জামিন পেয়েছেন, খালাস পেয়েছেন, সবগুলি জিনিস তার কোয়াশ হয়েছে ইন অ্যাবসেন্সিয়া, কিন্তু একই কোর্ট। তো আমরা সরকারের পরিবর্তনেই শুধু ডিসিশনের পরিবর্তন হতে দেখি। তো সেই জন্য আমরা যেগুলি পলিটিক্যালি, যেগুলি গুরুত্বপূর্ণ জিনিস, আমি 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 চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর কথা বললাম, আমি শাহরিয়ার কবিরের কথা বললাম, আমি দীপুচন্দ্র দাসকে যারা পিটিয়ে পুড়িয়ে হত্যা করেছে তাদের কথা বললাম, আমি যদি এই মাজারে যারা, মাজার না মানে একটা লোকের কবর থেকে নামিয়ে যাদেরকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের কথা বলি, এই বুদ্ধিজীবী শাহরিয়ার কবিরদের কথা বলি, সাংবাদিকদের কথা বলি, এটা তো পলিটিক্যাল ডিসিশন। আপনারা এটা আদালতের কথা বললে তো হবে না। না না না, আপনারা আমি এবিএম, জি আপনি না, বলেন, এটা ঠিক আপনার আছে। কাছে এটা শুনি। আমি বলি, এটা পলিটিক্যাল ডিসিশন, এটাতে আপনি বলছেন অস্বীকার করি না, কিন্তু আগের এক এক সরকারের আমলে কোন প্রেক্ষাপটে তারা এই পলিটিক্যাল নিয়েছিল। কিন্তু ফ্যাসিবাদের আমলে, ফ্যাসিবাদ তো আমি আপনার সামনে আগে একবার ব্যাখ্যা করেছিলাম, নিশ্চয় আপনার রাইট, মনে আছে, রাইট, যে ফ্যাসিজম হচ্ছে ফ্যাসিমো শব্দ, ফ্রেঞ্চ ওয়ার্ড ফ্যাসিমো হ্যাঁ, থেকে ফ্যাসিজম। হুম, ফ্যাসিমো মানে বল প্রয়োগ। তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, রাষ্ট্র রাজনীতিতে কেউ যদি বল প্রয়োগ করে তখন তাকে প্রথম তার টার্গেট করতে হবে বিরোধী দলকে। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, মোকদ্দমা, হয়রানি, গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে, যেমন হিটলার যেমন গ্যাস চেম্বার মানে পুরে পুরে ইহুদিদের হত্যা করত। তো ফ্যাসিস্টরা এটা করে। যেমন চেঙ্গিস খান ছেলে তুলি, জেনারেল তুলি, হুম, সে যেখানে গেছে রাজ্য জয় করতে, প্রথমে যে সেখানে চেঙ্গিস খান আমলে সে ফ্যাসিস্ট ছিল। সেখানে প্রথমে লাইব্রেরি ধ্বংস করেছে, পুরাকীর্তি ধ্বংস করেছে, শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে। তো ঠিক এই সরকার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করলো, লাইব্রেরিতে পড়া বন্ধ করলো, মাদক দ্রব্যে সারা দেশ ছেয়ে গেল, এবং তারা লুটপাট করলো, এবং বিরোধী দলকে কণ্ঠরোধ করার জন্য মিথ্যে মামলা হামলা দিল। তাহলে এটা রাজনৈতিক উদ্দেশ্যে যে কাজগুলো ফ্যাসিস্টটা করলো। ফ্যাসিস্টের পতনের পরে পরবর্তী পরিস্থিতিতে দেখা গেল যে তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপির মানে নেতাকর্মীদের বিরুদ্ধে 60 লক্ষ মিথ্যা মোকদ্দমা দিল, যে মামলা কোনো হয়নি। সেখানে একটা মামলা আছে, তখন মওদুদ সাহেব বেঁচে ছিলেন। মওদুদ সাহেব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের বারের প্রেসিডেন্ট, আমি, জয়নাল আবেদিন, আমরা ফকিরাপুল ওখানে যে একটা বাসে আমরা ঢিল মেরে বাস ভাঙাচোরা করছি, যে পুলিশ আসলো আমরা সব দৌড়ে পালালাম। হুম। আমি তো দৌড়াতে তখনও পারতাম, এখনো পারি, এখন আমি প্রায় 80 এর বয়স। সাথে কিন্তু সাংবাদিকরা, কথা হলো, এর সাথে হ্যাঁ, সাংবাদিকদের জামিন না হওয়ার কি সম্পর্ক, বা হ্যাঁ, ব্রহ্মচারীর জামিন তো না হওয়ার কি সম্পর্ক? আপনার না এই না, পুরো এটা এটা বক্তব্যটার তো সাথে এই জামিন না হওয়ার কি সম্পর্ক? জামিন না হওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু জামিন জামিন মানে মামলাগুলো তো আমাদের সময় দেয়া না, এখন মামলাগুলো এখন কোর্টে আসবে, মামলা খতিয়ে দেখা হবে, দেখে দেবে। আমরা কোর্টকে আমরা কোনো প্রভাব মুক্ত রাখতে চাই, বিচারালয় হবে। কোর্ট ইজ আন্ডার ল অ্যান্ড গড, কোর্ট ইজ নট আন্ডার এনি অথরিটি অর এনি ম্যান। যেমন আমি আমার জীবনে, আমি একসময় ল মিনিস্টারের দায়িত্ব ছিলাম, আমি কোনোদিন জজকে, ডিস্ট্রিক্ট জাজ বা সেশন জাজ, ইভেন মানে কোনো সময় আমি তাকে কোনোদিন বলি নাই যে এই কেসটা জামিন দিয়ে, কারণ এটা হলো কন্টেম্পচুয়াল। একজন মন্ত্রীও কন্টেম্প হতে পারে। রাইট। এখন কোর্ট স্বাধীনভাবে কাজ করবে। আমার মনে হয় যে যে যাদের কথা আপনি বলছেন এরা নিশ্চয়ই ন্যায় বিচার পাবে, এবং সেই ন্যায় বিচার কেন দেরি হচ্ছে, কারণ ন্যায় আমরা বিচারের তো প্রসঙ্গে অ্যাডভোকেট রায়চৌধুরী, আমি একটা কথা বলি। আমরা তো অ্যাডভোকেট শোন, রায়চৌধুরী, আমাদের আপনাকে একটা কথা বলি। আমাদের একজন চিফ জাস্টিস এবিএম খায়রুল হককে বাসা থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে, তাকে আদালতে রাখা হয়েছে, উনি এখনো আদালতে আছে। আমি এখন আইনমন্ত্রীকে বা অ্যাটর্নি জেনারেলকে, সেই সাবেক আইনমন্ত্রী, সাবেক অ্যাটর্নি জেনারেল বা আইন উপদেষ্টা অ্যাটর্নি জেনারেল, যাকেই পাই তাকে প্রশ্ন করি যে তাকে কেন গ্রেফতার করা হয়েছে। তো উনি বলে যে উনি যে এত বড় অন্যায় করে এই রায়টাকে ম্যানিপুলেট করলো,
আমি বলি যে দেয়া হয়েছে তো হত্যা মামলা, যাত্রাবাড়িতে কোথায় যেন একটা হত্যা মামলা, রায় উনি কিভাবে ম্যানিপুলেট করছে এইটা আলোচনায় নিয়ে আসেন। এখন না, এইটা তো মানে আপনি বাংলাদেশের তো আইন কেমনে চলতেছে এটা তো কিছু জিনিসে বোঝা যাবে অ্যাডভোকেট রায়চৌধুরী। না না, শোনেন শোনেন, আমি আপনাকে বলি, জি, আমাদের সরকারের তো মাত্র আজকে হলো মার্চ, মানে 1 মাস, 1 মাস, রাইট। ফেব্রুয়ারি মাসের 17 তারিখ 1 মাস। আমরা 1 মাসে যে অনেক কাজ আমরা করে যাচ্ছি কিন্তু অসাধ্য। এখন 1 মাসের পরে আমাদের এক এক করে তো আসবে। আইনমন্ত্রী যেটা বলেছেন সেটা ঠিক আছে। আমি শুধু এইটুকু বলতে চাই যে ফ্যাসিবাদী আমল আপনি এটা বলেন না কেন, এসকে সিনহারে কিভাবে অপমান করে জোর করে খুবই বলি, তাকে দেশ থেকে খুবই বলি, বের করে দিল। খুবই বলি, আচ্ছা, খুবই বলি। এসকে এর জন্য সিনহা, তো আওয়ামী লীগ গেছে খুশি হইছি, এসকে সিনহার প্রতি না না অন্যায়, না বাংলাদেশ সাধারণ না মানুষের না প্রতি অন্যায়, গুম করা, খুন করা, ইলেকশন না দেওয়া, আওয়ামী লীগ গেছে খুশি হইছি। কিন্তু ঘটনা হচ্ছে যে বিএনপি আসার পরে কি করে, আজকে আমার এক কলিগ উনি আমারে না না, বলতেছিল আওয়ামী যে লীগ উনি আমাকে বলতেছিল যে আপনি আমাকে পরিবর্তন দেখান। এখন আমার তো না পরিবর্তন না দেখাইতে হবে, আমি যে খুশি না, হয়েছিলাম আমি তাই বলছি, আছে না। আমি বলি, আওয়ামী লীগ আমলে যে সমস্ত অন্যায় অপরাধগুলো হয়েছে, জি, সে ডয়সে ভ্যালিতে বা পরবর্তী সময় ঠিকানা টিভিতে খালেদ মহিউদ্দিনকে তার প্রতিবাদ করতে দেখেছি আমি। জি, আমি নিজেও একসময় নিউ ইয়র্কে গেছিলাম। আপনাকে জি, আমরা মুক্ত মনের সাংবাদিক, জি, এটা আপনাকে হয়তো বলবেন যে সামনে বলছি, আপনাকে না, it's খুশি okay। করার তো কোনো কারণ না কারণ না তো না নাই, না, তাই না? একেবারেই না, একেবারে ব্যক্তিগতভাবে সেনও করতে পারি ছোট ভাই হিসেবে, কিন্তু খুশি করার কোনো কারণ। রাইট। এখন আমার বক্তব্য হলো যে আমরা 1 মাস এসে আমরা দেশটাকে ঠিক করতে চাচ্ছি। বিচার বিভাগে খায়রুল হককে ওই ফ্যাসিবাদী আমলে কাউকে বের করে দেওয়া হচ্ছে, কাউকে মানে জোর করে দেওয়া হচ্ছে। যেমন ধরেন আমার আপন ভাই বিএনপির আমলে ডিসি ছিল, নীলফামারীর ডিসি, বিএনপি আমলে জয়েন্ট সেক্রেটারি ছিল, এডিশনাল সেক্রেটারি ছিল। সে জীবনে এক কাপ চা কারোর কাছে খায়নি, পরিচ্ছন্ন মানুষ। সে এডিশনাল সেক্রেটারি ছিল, ম্যাডাম তাকে মানে জয়েন্ট সেক্রেটারি করে গেছেন। তারপরে ওই ওই সময়টা পরবর্তী সময় তত্ত্বাবধায়কের আমলে ওই সেই 111 পরে সবাই একসাথে প্রমোট হয়েছে, তার হইলো। তাকে আমার ভাই বলে তারা সেক্রেটারি করলো না, বহু লোককে এভাবে করে নেই। হ্যাঁ, এবং পরবর্তী সময় যারা মানে রেট্রোস্পেক্টিভ এফেক্ট পেয়ে সে দরখাস্ত করবে না যে না দাদা আমার, তো এরকম শত লোককে, শিক্ষিত লোক, ঢাকা ইউনিভার্সিটি ইংলিশ ছাত্র এরকম তো হয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হলো যে তারা এগুলো করেছে, তারা মানে খায়রুল হককে প্রধান বিচারপতি করে কিছু কিছু অ্যামেন্ডমেন্ট বাতিল করে অমুখে মনে হচ্ছে তখন আওয়ামী লীগের সভাপতি সুপ্রিম কোর্টে, এরকমও তো ছিল। রাইট। না, তারপর আমরা বলতে চাই, ফ্যাসিস্ট আমলে যা কিছু ছিল সবকিছু তো মানে জলাঞ্জলি গেছে, ফ্যাসিবাদে গেছে একই মানে আমার ওই জুলাই আমার অভ্যুত্থানের ক- মাধ্যমে। আমার শুধু আবেদন অ্যাডভোকেট রায়চৌধুরী, আপনি বাংলাদেশের শুধু মন্ত্রী না, আপনি একজন আইনজীবী এবং আইন পেশায় বোধহয় আপনার 40 বছরের, আমি জানি না মানে 4 দশক, কারণ আপনি যেহেতু রাজনীতিও ছিলেন, মন্ত্রীও ছিলেন। 48 বছর 48 বছর, আইন মানে পেশায়। মানে হ্যাঁ, মানে মানে আমি 50 বছরের কাছাকাছি। সিনিয়র অ্যাডভোকেট, এবং সিনিয়র বাংলাদেশের মোস্ট লোক এখন, যিনি সিনিয়র এখন, মোস্ট লোক আছে আমরা দুইজন এখন সিনিয়র মোস্ট, আমি এবং জয়নাল আবেদিন, জি, এবং আমরা একই বয়সী, সেই জায়গা থেকে আমি একই সাথে বলি আমরা। যে সেই জায়গা থেকে আমি বলি যে যার বিরুদ্ধে যা অভিযোগ তাকে সেই অভিযোগেই তার বিরুদ্ধে এটা আনা হোক, সেটা নিশ্চয়ই আমরা এই সরকার থেকে আশা করবো। আপনি দেখেন আমাদের একজন দর্শক আবরার নাফিস, আমরা সেটাই করবো। উনি দুটি মন্তব্য করেছেন। এটা হচ্ছে খালেদ বাংলাদেশের মুসলমানদের সাথে ইনজাস্টিস হইতেছে সেই কথা বলেন না কেন আপনি। আমি অবশ্যই বলি যে মুসলমানের সাথে ইনজাস্টিস হইতেছে কিনা সেটা আমি, তবে এক সময় তো শুধুমাত্র দাড়ি টুপি দেখার কারণে অনেকের প্রতি ইনজাস্টিস হয়েছে, সেইটার ব্যাপারেও আমি এটা বলছি, লিখছি, আপনার আমার নামে এটা দিলেই আপনি পাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে মুরগি কবির এত আপনার খাতির কিসের? জনাব, আমি আপনাকে একটা কথা বলি, আরেকটা মানুষের নাম মানে আমার সাথে কোনো খাতির নাই, বাট আমি জাস্টিস চাই। না, আমি 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 ওই কথার উত্তর দিই। জি জি জি, মুসলমানের বিরুদ্ধে একটা ধর্মপ্রাণ মুসলমানদের উপর তো অবিচার করা হয়েছে। জি, তারা দাড়ি টুপি রাখলে পরে তাকে জি, জি, মানে ইয়ে করেছে। এটা এরা এরা আমরা মিলাদ মাহফিল করতে দেয়নি, ইফতার পার্টিতে ইফতার কেড়ে নিয়ে চলে গেছে, ধর্মপ্রাণ মুসলমানরা রোজা রেখে সেখানে বই করতে চাইছে, এরা তো এরা করছে, এটা তো অবভিয়াসলি করছে। ওই দর্শকের যে বক্তব্য এটা সঠিক, আমি নিজে বলছি যে অবিচার করা হয়েছে। আমিও মনে করি যে ওই দর্শকের বক্তব্য সঠিক। একটা সময় পর্যন্ত শুধুমাত্র দাড়ি টুপি তো না, আওয়ামী লীগের এগেনস্টে কেউ কোনো কথা বললে, যারা বামপন্থী রাজনীতি করেছেন, বামপন্থী রাজনীতিবিদদের মধ্যেও অনেকে সাংঘাতিক রকম নিপীড়নের শিকার হয়েছেন। এমনকি যারা প্রকাশ্যে ঘোষণা না দিয়েছেন যে তারা আওয়ামী লীগ করেন না, তারাও নিপীড়নের শিকার হয়েছে। মানে এক অদ্ভুত। কিন্তু আমরা মানে নিজেদের কথা না বলি, আমরা একটু পরবর্তী প্রসঙ্গে যাই। 24 আগস্টে আওয়ামী লীগ সরকারের মানে 2024
আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বেগম খালেদা জিয়া কিন্তু বলেছিলেন যে প্রতিশোধের প্রতিহিংসার রাজনীতি বিএনপি করবে না। পরে তারেক রহমান যিনি চেয়ারম্যান হয়েছিলেন বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তিনি তার কর্মীদের সঙ্গে কথা বলার সময়, তার নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার সময় বারবার এরকম একটা ধারণা দিয়েছিলেন যে তিনি আসলে এরকম প্রতিশোধের রাজনীতি করতে চান না। কিন্তু গত রাতে আমরা জেনারেল মাসুদউদ্দিন, লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদউদ্দিন, যিনি 111-এর অন্যতম কুশীলব বলা হয় যে জনাব তারেক রহমানকে নিপীড়ন নির্যাতনের জন্য তিনি অনেকটা দায়ী, তাকে আমরা গ্রেপ্তারতে দেখলাম। আবারও ইতিহাসের কথা বলি, আমরা ইতিহাসে এটাকে কিভাবে দেখব, যে মানে একটা প্রতিশোধ স্পৃহা হিসাবে, নাকি কি হিসাবে আমরা এটা কি হিসাবে দেখবো আসলে, আপনি যদি আমাদের। আচ্ছা, আমি একটু ঘুরে উত্তরটা দিই। জি। মানে জুলাই গণ অভ্যুত্থানের গণ অভ্যুত্থানের পরে ছাত্র জনতার ছাত্র শিক্ষক কৃষকের, এটা তো একটা ইতিহাস আছে, একদিনে হয়নি, 18 বছর 20 বছরের সংগ্রামের মাঝে। যাই হোক, এই জুলাই অভ্যুত্থানের পরে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেল, সমস্ত এমপিরা পালিয়ে গেল, মন্ত্রীরা পালিয়ে গেল, মেয়ররা পালিয়ে গেল, উপজেলা চেয়ারম্যানরা পালিয়ে গেল, ইউনিয়ন চেয়ারম্যানরা পালিয়ে গেল, জেলা চেয়ারম্যান পালিয়ে গেল, আওয়ামী লীগের বড় বড় আইনজীবীরা পালিয়ে গেল। এই পালায় যাওয়ার, এই ঘটনার, এই অভ্যুত্থানের তাহলে গভীরতাটা কোথায়, তাৎপর্য কি এবং এর ব্যাপকতা কি, এটা তো গভীরভাবে যদি আপনি বিশ্লেষণ করে দেখবেন যে মানে পুঞ্জীভূত, মানে যে জনগণের যে ক্ষোভ, 18 বছর ধরে নির্বাচন না হতে দিয়া, এখানে সব লুটপাট, সবকিছু ধ্বংস করে দিয়া, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানকে ডিজঅর্ডার করে ফেলা, তো এরই একটা ফলশ্রুতি তারা ভোগ করেছে। এখন ধরেন এই সময় এসে আপনার তাদের পতনের পরে ওই সময় যারা অনেক বড় বড় অপরাধের সাথে যুক্ত ছিল, তারা হয়তো পরবর্তী সময় বহাল তবিয়তে আবার ষড়যন্ত্র করে যাচ্ছে যে আবার ফ্যাসিবাদকে পুনরুজ্জীবিত করা যায় কিনা। আমরা এই অপরাধগুলো, হয়তো অপরাধ আছে কিন্তু সে বুক ফুলে বেড়াচ্ছে। যেমন যে আপনার যে মোকদ্দমাগুলো হয়েছে, যেগুলো একটা মানে উইথ ভ্যালিড এভিডেন্স এবং ম্যাটেরিয়ালস, তো তার সাথে যদি কেউ যুক্ত থাকে সে তো গ্রেপ্তার হতেই পারে। তার জন্য বিএনপির আক্রোশে কোনো ব্যাপার না। আমরা প্রতিহিংসা প্রতিশোধ, যেটা ম্যাডাম বলে গেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও, সেই ঐতিহাসিক কথা। অ্যাডভোকেট রায়চৌধুরী, আমি আপনার করকমলে দুইটা জিনিস আমি পেশ করি। এক হচ্ছে যে ঠিক আছে, মানে ডিবির দায়িত্বে যিনি আছেন ডিআইজি শফিকুল, সজ্জন মানুষ, উনি বলছেন যে তার বিরুদ্ধে মামলা আছে, আমরা তাকে গ্রেফতার করছি। কিন্তু আমি আপনাকে লিস্ট দিব না, প্রকাশ্যে লিস্ট দিলে মানুষ আবার মনে করবে আমি তাদের গ্রেফতার চাই কিনা। মামলা আছে এরকম লোককে কিন্তু সরকার গ্রেফতার করতেছে না, জীবিত মামলা আছে এরকম লোককে সরকার গ্রেফতার করতেছে। তার মানে কি, সরকারের একটা পিক এন্ড চুজ আছে। জনাব তারেক রহমান নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রীকে অথবা এই যে ডিবির ডিআইজি অথবা ঢাকার কমিশনারকে উনি বলছেন যে ওকে গ্রেফতার করেন। আপনার এরকম মনে হয় না? এটা আপনার ধারণা প্রসূত, এটা ধারণা সম্পূর্ণ মিথ্যা। কারণ কথা হলো যে তারেক রহমান সাহেব এইসব নিয়ে চিন্তার মধ্যে নাই। আচ্ছা, এসবে কোনো গুরুত্ব আমরা দিই না। তারেক রহমানের সরকার, তারেক রহমান এটা নিয়ে চিন্তাও করেন না, গুরুত্ব সেখানে। তারেক রহমান প্রথম থেকে আমাদের কমিটমেন্টগুলো আমরা বাস্তবায়ন করতে ব্যর্থ। এখানে আইন প্রয়োগকারী সংস্থা যদি অধিকতর ভালো মানুষ সে যে সরকারের মানে আস্থাভাজন হতে চায়, সরকারকে খুশি না সেটা সরকার সেটা মানে গ্রহণ করবে না, তারেক রহমান সরকার সেটা গ্রহণ করবে না। সরকার এগুলিতে সরকার খুশি হয় কিন্তু, কারণ আমি 2018 ইলেকশনের পরে দেখছি যে এরকম একটা গুজব ছিল, শেখ হাসিনা কিছু জানতেন না, পরে দেখা গেছে যারা এগুলি করছে তাদের সবাইকে পুরস্কার দেওয়া হয়েছে। শেখ হাসিনা তোর এভিডেন্স রয়ে গেছে যে হেলিকপ্টারে গুলি করো, মানে ঠিক আছে। কিন্তু আপনার কাছে মনে হয় না যে জনাব তারেক রহমান এটা ইন্টারেস্ট নিছে, বা জনাব সালাউদ্দিন সাহেব এটা ইন্টারেস্ট নিছে যে ভাই আমরা ওনার জন্য এখন ওনারে ধরে নিয়ে আসো? এটা প্রশ্ন না, তারেক রহমান এর ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, এগুলো না, এই প্রতিশোধের মধ্যে নাই। যেটা তার বিরুদ্ধে মানে সুনির্দিষ্ট কোন অভিযোগ থাকলে তারা হয়তো হতে পারে, সেটা তাদের ব্যাপার। যদি ওনার ঠিক আছে। আমাদের একজন দর্শক আপনার কাছে আপনার কাছে অন্য প্রশ্ন করেছেন, যে উনার নাম হচ্ছে রানা বাবু। উনি প্রশ্ন করেছেন যে খালেদ মন্ত্রীর কাছে জানতে চান উনি সরকারি গাড়ি ব্যবহার করছেন কিনা। এটা আপনি উত্তর দিতে চাইলে দিতেও পারেন, দর্শকদের প্রশ্ন এটি। মন্ত্রী তো সরকারের সম্পত্তি, মানে মন্ত্রী তো স্বাধীনতা কিছু নাই। মন্ত্রীরা রাষ্ট্র এবং সরকারের, মানে সরকারের মন্ত্রী
না, পেঁয়াজটা রাষ্ট্রের কোথায় অন্য লাগছে অ্যাডভোকেট রায়চৌধুরী বলি। মানে প্রধানমন্ত্রী ঘোষণা মানে দিয়েছেন আমি তিনি সরকারের তেল ব্যবহার করবেন না, মন্ত্রীরা সেটা অনুসরণ করতেছেন কিনা সেটা একটু আমাদের জানতে হয় তাই আর কি। আমরা ব্যক্তিগত কোনো গাড়ি এটা আমরা ব্যবহার করছি না। হুম, একটা গাড়ি যেটা সব মন্ত্রীর জন্য বরাদ্দ সেটা আছে, হুম, মানে প্রাইম মিনিস্টার যদি সরকার তেল ব্যবহার না করে হুম। কোনো মন্ত্রীরাই সেটা করবে না। ওকে। এখনো পর্যন্ত কিছু তেল যেমন ধর বাড়তি তেল লাগে, হুম, হয়তো 12 লিটার তেল দেওয়া হলো, হুম। কিন্তু আমি যাচ্ছি মাগুরায়, আচ্ছা। ফিরে আসছি, বাকি তেলটা তো আমরা কিনে নিই। অতএব ওকে। আমরা সব তেল সরকার, এবং আমরা সরকারের যে অফিসে যে দুপুরবেলা কোনো সময় লাঞ্চ করলাম নিজের পকেটের টাকা দিয়ে করি, চা বিস্কুট নিজের পকেটের টাকা দিয়ে করি। আমরা আমরা এই বাহুল্যর মধ্যে নেই। অফিসে যে আমরা মানে 70% লাইট অফ করে দিই, আগে সব অফিস চেক করি, সব অফ করে দিই, কারণ এখন এখন তেলের সংকট আছে। আমাদের আমাদের কিচ্ছু তো আপনি বলবেন না। ওকে। আমি মাংস খাই না। আচ্ছা। হুম। না, আপনি তো ধনাঢ্য ব্যক্তি, মানে আপনার তো টাকা পয়সার অভাব নাই, আপনি তো আর মানে মন্ত্রীর বেতনের জন্য তো আর আপনার অপেক্ষা করে মাংস খাওয়ার জন্য তো আর না না মন্ত্রীর না, বেতনের জন্য সেটা ওয়েট করতে হয় সেটা না। এটা আপনার সেটা ডিসিশন, 100 এটা আপনার ডিসিশন যে আপনি হয়তো না না, সে যতদিন ওকালতি করতাম ততদিন ঠিক আছে। এখন তো আমার টাকা থাকতেও কবে মাসের ওই ইয়েটা পাবো, বেতনটা পাবো, এই সামান্য কিছু টাকা, ওকে। এটা আমার একটা। না, আমার কাছে মনে হয় যে আমরা এর আপনি যে প্রসঙ্গটা শুরু করেছিলেন বা কিছুটা বলেছিলেন সেটা নিয়ে আপনাকে একটু প্রশ্ন করি যে যাত্রাপালা আয়োজনে অনুমতি দিতে অনেক ডিসি সাহেব ভয় পাচ্ছেন বা গড়িমসি করছেন বলে আমরা খবর পাচ্ছি। এই 1.5 বছরে আমরা যা দেখেছি ঢাকা সহ বিভিন্ন এলাকায় কনসার্ট, অসংখ্য কনসার্ট কনসার্ট গান, এগুলি টিকিট বিক্রি করার পরও বাতিল হয়েছে, যেখানে আসলে সরকারি নিষেধাজ্ঞা আরোপ করেছে কিছু কিছু ক্ষেত্রে। আপনি এগুলি কিভাবে ডিল করবেন, মানে শোনো, এটা আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতায়। এখন একটা ব্যাপার হলো যে, যেমন ধরেন হাতির জেলে কনসার্ট করার জন্য অন্তত মানে মিনিমাম 30টা দরখাস্ত এসছে, কনসার্ট করবে, টোটাল হাতির জেলটা ওদের দিয়ে দিতে হবে। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এরা ইভেন্ট ম্যানেজমেন্টের এটা এই করা, এরা মানে এক এক জায়গায় টিকিট বিক্রি করবে, এক এক জায়গায় করবে, সেটা তাতেও অসুবিধা নেই, কিন্তু বিশৃঙ্খলা যদি তৈরি হয় সেজন্য আমরা দেব নিশ্চয় দিচ্ছি। যেমন এখানে আপনার স্বাধীনতা দিবস, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিলটা কোন দিক দিয়ে যাবে, তারপরে বাংলা শিল্পকলা একাডেমিতে কোন কোন শিল্পী গান করবে, তারপরে বাউল সঙ্গীত তারা কোথায় করবে, লালন সঙ্গীতের টোটালটা মিলে আমরা একটা কোঅর্ডিনেশন করে, যদিও প্রচন্ড ব্যস্ততার মধ্যে আমাদের এই কাজগুলো করতে হচ্ছে, আমরা এটা ঠিক করছি। আমরা মানে আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সবকিছু না, হাতের জেল কর্তৃপক্ষের হুম, হুম, অনেকে এসছে আমাদের কাছে অনুমতি নিতে। হুম, আমরা বলছি আমরা তো অনুমতি দিলে হবে না, আগে ওরা যদি অনুমতি দেয় তার সঙ্গীতে এটা আমাদের আপত্তি নেই, কিন্তু একসাথে যদি 30টা বা 50টা দরখাস্ত করে নিশ্চয়ই সেখানে আমাদের আমাদের হিসাব করে দিতে হবে এটা এটা করছে কেন। তারপরে কেউ বলছে যে আমরা মানে 1 মাস ব্যাপী করবো, যেটা যেটা আসলেই বাংলার সাহিত্য সংস্কৃতি দেখে এটা এক্সামিন করতে হবে, করে আমরা দেব। এটা নিয়ে বন্ধ হবে না, কিছু বন্ধ হবে না। যেটা যেটা মানে পরিচ্ছন্ন সেটা চলবে, যেটা পরিচ্ছন্নতা নাই, যেটা আমাদের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী, যেটা আমাদের নৈতিকতা বিরোধী, যেটা আমাদের তরুণ প্রজন্মের কাছে ইয়ে করা, এটা আমরা যেমন মাদক নির্মূলের জন্য মানে প্রতিজ্ঞাবদ্ধ, হুম, আমরা ঘুষ দুর্নীতি বন্ধ করার জন্য চাচ্ছি, হুম, আমরা পরিচ্ছন্নতার বাদ দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। আপনি মানে নিশ্চিন্তে থাকেন। হুম। হ্যাঁ, আপনি দেশে থাকলে আপনাকেও ধরতাম, কিন্তু আপনি তো দেশের বাইরে, এটা না, তো আমাকে ধরতেন কি করতে, মানে মানে আমি জানি না, মানে জেল দিয়ে দিতেন নাকি, না না কি না করতেন? না তাহলে দেশে না আসতেছি, না না আসতেছি, না না, আসতেছি। আপনাকে আপনাকে এনে একটা মুক্ত চিন্তার জায়গায় বসাই দিতাম, এটা আমি বলতেছি। আমি মুক্ত চিন্তা মুক্তভাবেই করতে পারি, মানে আমার অসুবিধা হয় না। কিন্তু আমি যেটা আপনার কাছে প্রশ্ন করতে চাই যে জুলাই আন্দোলনের পরে স্পেশালি যেটা হয়েছে, জুলাই আন্দোলনের আগে মানে 24-এর আগে এটা আবার একটু অন্য স্টাইলে ছিল, যেটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম, মানে কারো যদি দাড়ি টুপি থাকে সেইটার একটা ফ্রেমিং ছিল, কারে কিভাবে ভিলেন বানানো হবে সেটা একটা ভিলেন ছিল। কিন্তু জুলাই আন্দোলনের পর আমরা দেখছি যে শিল্প সংস্কৃতি ক্রীড়া সব ক্ষেত্রে একটা ট্যাগিং করা হয়েছে, উবুক ফেসিবাদের দোসর। তো ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে আমরা একাধিক খেলোয়াড়কে এই ট্যাগিং করতে দেখছি, দেশে আসতে পারতেছে না সাকিব আল হাসান, আজকে তার জন্মদিন, মানে এবং কি তত্ত্বাবধায়ক সরকারের বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সেটার জন্য আবার ক্রেডিট নিচ্ছেন, এই জন্য আমরা একে দেশে আসতে
আসতে দেয় নাই। আসলে নাটক আমরা সিনেমা আমরা করার একটা ক্ষেত্রে শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন বা শেখ হাসিনার সামনে গান গাইছেন সেই জন্য সে বাদ, আবার শেখ হাসিনার না না চরিত্রে অভিনয় করছেন তিনি আবার ঠিক আছেন। মানে এক অদ্ভুত মানে অবস্থা এটার না মধ্যে ছিল। না না এইটা আমি কি আমি আপনারা বলি এর থেকে, আমি একটু মাঝখানে আমি বলে রাখি, আসিফ আকবর কে অনেক বছর গান গাইতে দেওয়া হয় না কারণ উনি বিএনপি সমর্থক, নেন্সিকে অত্যাচার বিএনপি সমর্থক, আওয়ামী লীগ করছে এইগুলি কিন্তু ঠিক আছে, কিন্তু এই বিএনপি আসলে কি করে এটা দেখার অপেক্ষায় এটা অনেকেই আপনি আছে। আপনি আপনি পরশুদিন থেকে দেখবেন। আমরা এর আগে কয়দিন আগে আমাদের কাছে মানে একটা ইয়ে আসলো যে আমরা অন্তত ইয়ে বিভিন্ন রাষ্ট্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে দাওয়াত করে এরকম হুম 50 জন মানে বিদগ্ধ সাংস্কৃতিক সংস্কৃতি বিভিন্ন ধারায় নাটক, তারপরে এই যে আপনার মানে সঙ্গীত, হুম নৃত্যকলা, হ্যাঁ, এসবে আমরা 50 জন নাম লিস্ট করে দিতে। সেখানে আমরা রামেন্দ্র মজুমদার নাম দিয়েছি কারণ সে ওই যে ঢাকা থিয়েটার, তারপরে ওই যে বাংলাদেশ থিয়েটার, এগুলোতে ফেরদৌসী মজুমদার, রামেন্দ্র মজুমদার অভিনয়, মুনতাসির মামুন, আপনি সব সব জানেন, আপনি ঢাকা রাইট ইউনিভার্সিটির রাইট ছাত্র, সব রাইট রাইট জানতো। হ্যাঁ হ্যাঁ, তারপরে এগুলো তো এদেরকে বাদ দিয়ে তো দেওয়া যায় না, আমরা এদের নামও ইনক্লুড করেছি। আমরা সেই ওই যে ইয়ে কে বলে ওই যে শাইখ সিরাজ, হুম তার নাম আমরা দিয়েছি, মানে যারা এইসব জগতের সাথে আছে। আবার আমাদের জাসাসে যারা আছেন তাদের নামও দিয়েছি, সবকিছু মিলে আমরা একটা লিস্ট করে দিয়ে দিয়েছি। আমরা ওই যে যে আপনার 26শে মার্চের যে যে শিল্পকলা একাডেমিতে যে ইয়ে হবে, এটা জাতীয় ভিত্তিক একটা মানে অনুষ্ঠান, সেখানে আপনার এই আলোচনা সভা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে আমি চিফ গেস্ট রাখি। সেখানে আপনার যেসব শিল্পীরা গান গান করবে, ডিজি আমাদের কাছে একটা লিস্ট করে এনে দেখালো, আমরা ওকে করে দিছি। সেই লিস্টের মধ্যে দেখা যাচ্ছে যে সেখানে আপনার ওই আগের আমলেও যারা গান গেয়েছে, এই আমলেও তারা আছে, আগের আমলে যারা সুযোগ পায়নি তারা আছে। আগের আমলেও তো অনেক প্রতিভাবান শিল্পী, আমরা ডিসক্রিমিনেট করব না, আমরা কোনো ডিসক্রিমিনেট করব না, আমরা মানে একেবারেই যার যেটা প্রাপ্য সেটা আমরা আমরা দিতে চাই। ওকে। হ্যাঁ, এটাই। একজন দর্শক প্রশ্ন করেছেন, ওনার নাম আমিনুর ইসলাম, উনি প্রশ্ন করছেন আবুল সরকারের জামিন হবে কিনা। আমি আগেই বলেছি যে এটা তো কোর্টের ব্যাপার, জি কোর্ট কোর্ট উন্মুক্ত স্বাধীন। ওকে যদি জামিন হওয়ার মতো ম্যাটেরিয়ালস থাকে, মানে ল উইল টেক ইট অন কোর্স, কোর্ট কোর্ট ডেফিনেটলি উইল গ্রান্ট বেল, এটা কোনো সমস্যা নেই। আর এখন যদি আমি কোর্টে থাকতাম তাহলে রেকর্ডটা দেখে আমি বলতে পারতাম যে জামিন হবে, তাহলে আমি মানে তার কাছ কিন্তু থেকে মানে মিনিমাম ফি নিয়ে আমি করে দিতাম। কিন্তু শিল্প সাহিত্যিক সংস্কৃতিবিদদের যাদেরকে ট্যাগিং দেওয়া হচ্ছে তাদেরকে আপনার এরকম ট্যাগিং এর মধ্যে রাখছে না। যেমন আমার এখানে চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা জায়েদ খানের অনেকবারই দেখা হয়েছে, তার কাছে আমি জানতে চাই যে তোমার কি মানে আপনার কি দেশে যাইতে কোনো সমস্যা আছে। উনি বিচিত্র হাসেন, মানে আমি জানি না মানে ব্যাপারটা কি, মানে এগুলি এখন কি। উনি যদি সে পালানোর দলে থাকে থাকেন, তাহলে তো উনি নিজেই পালিয়ে গেছেন। এই যে যারা পালিয়ে গেছে তা তো কেউ তো জোর করে মানে ঠেলে দেয়নি, না দেশে তারা আসলে পালালো যদি কেন? মামলা মোকদ্দমা হ্যারাসমেন্ট অনেক শিল্পীর ক্ষেত্রে এখন এরকম জিনিস এখন শোনা সেটা যায়, মানে আমি সেটা নাম সেটা ধরে মানে নাম ধরে আমি আসলে না, বলতে চাই না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা এক ধরনের হ্যারাসমেন্টের আশঙ্কা করেন, কিন্তু আসলে মানে ওই মামলা আমাদের মোকদ্দমা। আমাদের সরকারের হ্যারাসমেন্টের কোনো ইচ্ছা নাই। এখন যারা নিজেরাই মনে করেন যে আমি গেলে আমার হ্যারাস হতে পারি, নিশ্চয়ই সে তো কোনো কৃতকর্মের জন্য সে মানে নিজেই মানে যন্ত্রণা দগ্ধ, ভীতি ভিতরে এসছে, তার তাকে আমরা কি করে সাহস দেব? আচ্ছা আমরা তো ঠিক আছে। ডেকে ডেকে আচ্ছা ঠিক আছে, আপনার একটি সাম্প্রতিক বক্তব্যের কথা বলি, যেটার মধ্যে আপনি বলেছিলেন যে মত বৈচিত্র্যের মধ্যেই ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই, অসাধারণ সুন্দর কথা, হ্যাঁ, কিন্তু এখন হ্যাঁ, সূর্য সেন এবং প্রীতিলতাকে সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছে বাংলাদেশের নতুন কোনো বক্তা। 23শে মার্চ পাকিস্তান দিবসের প্রশংসা করছে বাঙালি বাংলাদেশে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায়, এসব বক্তব্য কিভাবে দেখছেন? আচ্ছা মত আচ্ছা আমি বৈচিত্র্য বলি, হিসেবে এগুলি কেমন আপনার কাছে? না না, সূর্য সেন প্রীতিলতা বাদ দিলে কি এই দেশের স্বাধীনতা সংগ্রামের অস্বীকার করা হয় না? মানে তারা তো স্বাধীনতা সংগ্রামের প্রথম বীজ বপন করেছিল চট্টগ্রামের এই মানে সূর্য সেনের এই ফাঁসি, এই 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 বিদ্রোহ। তার বিদ্রোহের পথটা ভুল হতে পারে, কারণ ভুল হতে পারে এইটা যে মানে যে সে মানে কলের বোমা পেতে রেখে মানে অর্থাৎ বোমা দিয়ে ইংরেজদের হত্যা করলো, একজন হত্যা করলো, যেমন যেমন চার মজুমদারের শ্রেণী সত্য খতম। শ্রেণী সত্য খতম, একটা শ্রেণী সত্য খতম করলে সে ব্যবস্থা তো থেকে গেল,
অর্থাৎ ব্যবস্থার পরিবর্তন করা। তো এগুলো রাজনৈতিক বিতর্ক থাকতে পারে, কিন্তু তাদেরকে তো বাদ দিয়ে তাদের অসীম যে আত্মত্যাগ, তাদের দেশপ্রেম, যেমন শের শিকদারের সাথে আমার রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শের শিকদারের দেশপ্রেম তো মানে ছিল তুলনাহীন। এটা ওকে, নিয়ে তো প্রশ্ন করা যায়। আমি শুধু সরকারটা একটু বুঝতে চাই রায়চৌধুরী, আপনি যেহেতু আমাকে অনেক ভালোবাসেন সেহেতু আপনি কি আমাকে একটু পরিষ্কার করবেন, এই সরকারের কাছে কি ৭ই মার্চের চেয়ে ২৩শে মার্চ অর্থাৎ পাকিস্তান দিবস অর্থাৎ ৭ই মার্চের ঘোষণা বা ৭ই মার্চের সময়টা থেকে ২৩শে মার্চ পাকিস্তান দিবস বেশি গুরুত্বপূর্ণ বা বেশি মর্যাদাপূর্ণ? মানে এই যে কম্পেয়ারটা 23-এ কেন করলাম? ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য যারা কারাগারে ছিল তারা এখনো কারাগারে আছে। ২৩শে মার্চ যারা পাকিস্তান দিবসে আইসা একে গালাগালি তার গালাগালি খুব ব্যাপকভাবে খুব সুন্দর করে বললো, তাদের কিছু হয় নাই, তারা তারা ভালোই আছে। আমার কোনো অসুবিধা নাই, আমি পাকিস্তান দিবস খুব জোরে সোরে পালিত হোক, আমার কোনো প্রবলেম নাই। আমার একজন বন্ধু ওই দিন বলতেছিল যে বাংলাদেশ পাকিস্তান খেলা হইতেছে, পাকিস্তানকে সমর্থন করতে যাচ্ছে একজন বাংলাদেশি কিরকম একটা লোক। আমি বলছি কোনো অসুবিধা নাই, জার্মানি আর ফ্রান্স খেলা হলে জার্মানির অনেকে ফ্রান্সকে সাপোর্ট করে, আই হ্যাভ নো প্রবলেম। কিন্তু ঘটনা হইতেছে সরকারের কাছে ৭ই মার্চের চেয়ে ২৩শে মার্চ গুরুত্বপূর্ণ বেশি কিনা, মানে পাকিস্তান দিবস বেশি গুরুত্বপূর্ণ কিনা। আচ্ছা, আমি বলি সরকারের কাছে মানে এক একটা ইতিহাসের একটা একটা জায়গা আছে। 23শে মার্চ ছিল পাকিস্তান দিবস, তখন তো পাকিস্তান ছিল। পাকিস্তান সৃষ্টির ইতিহাসটা কি ছিল? লর্ড কেলেঙ্গা পাকিস্তান, ঝিঙ্কেলেঙ্গা পাকিস্তান, এবার পাকিস্তান আন্দোলন হলো। হিন্দু মুসলমান দুই জাতি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তানের অংশ ছিলাম, ওখানে পুরো পাকিস্তান, সেটা অস্বীকার করতে কোনো কারণ না, নেই। কোনো কারণ নাই, আমরা কিন্তু অস্বীকার একটা কেনই বা করব? পর্যায়ে কেন বা করবে, এটা ইতিহাস। তো 23শে মার্চ পাকিস্তানে পালিত হয়, এটা বাংলাদেশ তো আর পালিত হচ্ছে না, আমরা তাতে উৎসাহের তো কোনো কারণ নেই। আর আমরা পাকিস্তানের গর্ব থেকে আমরা নতুন বাংলাদেশ আমরা ছিনিয়ে আনলাম, ওকে, সেটা হলো মূল ইতিহাস। এখন ৭ই মার্চের ভাষণ, এই ভাষণে তো আমি কোনো ইয়ে দেখি না। ৭ই মার্চের ভাষণে শেখ সাহেব বললেন যে আমি বারবার ইয়াকাকে বললাম, না না, আপনি তো সেই সময় গণপরিষদ ২৩ বছরের খুবই মানে কি বলে একটা একটা টকবগে জীবন্ত যুবক। একটা তো টকবগে আপনি যুবক। আপনার আমরা ৭ই মার্চের মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বা বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাপোর্ট নিয়ে ৭ই মার্চের ভাষণ আপনাকে একটা প্রভাব বিস্তার করেছে কিনা? ৭ই মার্চের ভাষণ তো ছিল সবিরোধী। হইল ৭ই সবিরোধী, মার্চের ভাষণে অনেক কিছুই সবিরোধী। আপনার আপনার না, আমার না, বক্তব্য সবিরোধী, মানুষ না, মাত্রই সবিরোধী। আমার কথা না শুনলে আপনি বলবেন না। জি বলেন। ৭ই মার্চের ভাষণে কারো কারো বক্তব্য ছিল আপনি স্বাধীনতার ঘোষণা দেন, শেখ সাহেবরা দেবেন না। উনি বললেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সংগ্রাম আর যুদ্ধ কিন্তু এক কথা। ৭ই মার্চের ভাষণে সংগ্রাম এবং যুদ্ধ এক না। সংগ্রাম দীর্ঘদিন ধরে সংগ্রাম চলছে, স্বাধীনতার সংগ্রাম, এটা সংগ্রাম। তারপরে বললেন যে আমি বারবার ইয়াকাকে বললাম আপনি গণপরিষদ ডাকুন, গণপরিষদ মানে এমএনএ এমপি সব মিলে একটা গণপরিষদ ডাকুন, নির্বাচিত গণপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। যদি উনি গণপরিষদ থেকে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা দিতেন, মেজরিটি পার্টির লিডার হিসেবে শেখ মুজিবুর রহমান তখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। তাহলে কি এই যে মানে হি ওয়ান্টেড টু বি দি প্রিমিয়ার অফ পাকিস্তান, এই জায়গা আমরা এটাও একটা তো মানে অবলিক আছে। এই জন্য ৭ই মার্চের ভাষণ নিয়ে ইতিহাস বিচার করবে, এই ভাষণে পুঙ্খানুপুঙ্খে বিচার বিশ্লেষণ করলে, সেটা আমাদের নিয়ে মাথা ব্যথা নাই। 23শে মার্চ নিয়ে মাথা ব্যথা নেই, সেটা পাকিস্তানের বঙ্গবন্ধু তো ৭১-এ যুদ্ধও করলো না, 25শে মার্চে তাকে আবার এখান থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হইলো বা তিনি ধরা দিলেন। তাহলে একটা স্বাধীন দেশ ১৯৭২ সালের 10ই জানুয়ারি উনার হাতে তুলে দেওয়া হলো কেন? না, তার এটা তো আর একটা ইতিহাস। মানে প্রথমত তার সংগ্রামের ইতিহাসটাকে তো আমরা অস্বীকার করি না। আচ্ছা, মৌলানা ভাসানীর সংগ্রামের ইতিহাস বা অস্বীকার করছি না। একে ফজলুল হক, তারপরে ওই যে সরোদ্দি, তাদের তো ভূমিকা ছিল। 69-এর গণ আন্দোলন, আসাদের হত্যা, সেটা তো ছিল একদিনে তো আর মানে জুলাই আসে নাই, এই ইতিহাসটা তো আছে। তারপরে 18 বছরে যে আমাদের যে অসীম আত্মত্যাগ, হাজার হাজার মানুষকে গুম খুন মিথ্যা, এটাও তো ছিল। এই ইতিহাসগুলোকে জায়গায় আমরা প্রতিস্থাপন করতে চাই। এখন কথা হলো যে আপনার লাস্ট যে কথাটা আপনি বললেন, সেটা হলো যে কোনটার জন্য বললেন আপনি? না, আমি বললাম যে তাহলে বঙ্গবন্ধুর হাতে পুরো বাংলাদেশটা তুলে দেওয়া হলো কেন? উনার তো আর কোনো আচ্ছা, পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে চাইছিল এবং নানা কারণে আমার কাছে মনে হয় যে উনি কারণ হচ্ছে যে পাকিস্তান স্বীকৃতি দেওয়ার আগেই উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইন্ডিয়ার রক্তটুকু উপেক্ষা করে। না, এটা না।
এটা হলো যে তখন যে এমএনএ এবং এমপিএ 313 জন ছিল, এমপিএ 165 জন এমএনএ, এরা ইলেক্টেড মানে ফ্রম ইয়ে আওয়ামী লীগ। আর ভুট্টো পিপলস পার্টি পশ্চিম পাকিস্তানের সেকেন্ড মেজরিটি, তার মানে মানে মেজরিটি পার্টি ছিল এরা বাঙালি। তো এখন যখন স্বাধীনতা ডিক্লারেশনের পরে এই যে এদেরকে এই যে গণপরিষদ হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ এমসিএ, দে বিকাম দি মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, মেম্বার অফ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, অর্থাৎ সংবিধান পরিষদের মতো। সেখানে এনে শেখ সাহেবকে, সৈয়দ নজরুল ইসলাম ছিল রাষ্ট্রপতি, তাজউদ্দিন শেখ প্রধানমন্ত্রী, এবং রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান, অস্থায়ী রাষ্ট্রপতি ছিল মানে সৈয়দ নজরুল ইসলাম। শেখ সাহেব এসে তখন আবার পার্লামেন্টারি সিস্টেমে চলে গেল, শেখ তাজউদ্দিন শেখ প্রধানমন্ত্রী। পার্লামেন্টারি সিস্টেমে উনি প্রধানমন্ত্রী হলেন, মোহাম্মদ আলী হলো রাষ্ট্রপতি। এরপরে উনি মোহাম্মদ আলীকে সরাই দিয়ে উনি নিজে প্রধানমন্ত্রী হলেন, মোহাম্মদ আলীকে ল মিনিস্টার করলেন। ঠিক আছে, কিন্তু কথা হলো যে তাদের ব্যাপার, এটা নিয়ে আমরা তো বিতর্ক করছি না। আচ্ছা, এটা আওয়ামী লীগের ব্যাপার আপনি বলছেন। আচ্ছা ঠিক আছে, না আমি তো বিপ্লবী না, আপনার কথার উত্তর দিই, সেখানে তো বিপ্লবী সরকার হয় নাই। যদি এমন হতো যে একটা বিপ্লবী সরকার হয়েছে, তাহলে শেখ সাহেবের দায়িত্ব না দিয়ে বিপ্লবী সরকার হাতে দায়িত্ব দিত। বিপ্লবী সরকার তো হয়নি, হয়েছে গণপরিষদের এদের নিয়ে একটা সরকার ছিল। ইট ইজ অ্যাকসেপ্টেড বাই এভরিবডি। ওকে, সেটাই, সেই সরকার অ্যাকসেপ্টেড বাই এভরিবডি, ওইটা খুবই ইম্পর্টেন্ট, মানে অন্তত 1972 সালে 10 জানুয়ারির প্রেক্ষিতে। আমি একটু ইদানিং ফিরে আসি, সেই সময় দর্শকদের কাছে আমরা একটু জানতে চাইছিলাম এখনকার ঘটনা নিয়ে। আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে, বাকিরা কাজ করবে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, নতুন সরকারের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 62% দর্শক মনে করেছেন যে এই বক্তব্য সঠিক, শতকরা 38% মনে করেছেন যে এটি সঠিক না। আমি এই প্রেক্ষিতে আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জামায়াত শিবির বা সাথে এনসিপির যে মাঠের আন্দোলন, সেখানে আসলে অংশগ্রহণ করে নাই বিএনপি। আপনার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের পক্ষে থাকলেও নির্বাহী আদেশে রাজনৈতিক নিষিদ্ধের পক্ষে আপনারা বলেন নাই কখনোই। এখন আপনাদের দলের মহাসচিব বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধই থাকবে, অন্য সব দলই রাজনীতির সুযোগ পাবে। এখন নির্বাহী আদেশে দল নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত আপনার সরকার বহাল রাখার পক্ষে কেন? যেটা এর আগে কখনো দেখি নাই। আপনাদের দলের একাধিক নেতাই কিন্তু তখন বলেছিলেন কোন দল থাকবে বা থাকবে না সেটা ভোটের মাধ্যমে জনগণই রায় দিবে। এখন কেন বিএনপি এই কথা বলতেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল, নিষিদ্ধই থাকবে? আচ্ছা, এখানে এই পলিসি ডিসিশনের ব্যাপারে আই এম নট এন্টাইটেলড টু টেল এনিথিং। কারণ কথা হলো যে এখানে মহাসচিব হচ্ছেন আমাদের পার্টি লিডার, মানে চেয়ারম্যান ইজ দ্য লিডার অফ দি পার্টি, হেড অফ দ্য লিডার অফ দি পার্টি। মহাসচিব হচ্ছে মানে সেকেন্ড ম্যান হায়ারার্কির দিক থেকে। এবং মহাসচিব যে কথা বলেছেন এই কথার সাথে আমি একমত, আর এর বেশি কিছু আমি বলবো না। ওকে, ব্যাখ্যায় যাব। ওকে, ইরান যুদ্ধ নিয়ে একটু কথা বলি। ইরান যুদ্ধের কারণে আমরা অল্প একটু সময় আপনার থেকে একটু চেয়ে নিচ্ছি, আপনি যেহেতু একটু আপনাকে পেতে একটু দেরি হয়েছে। আরো কয়েকটা বিষয়, ইরান যুদ্ধের কারণে এইবার দেশে জ্বালানি নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। ঈদের পর বিভিন্ন জেলায় জ্বালানি পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে সরকারের প্রস্তুতি আপনার কাছে যথেষ্ট মনে হয় কিনা? ক্যাবিনেটে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা হয়েছে কিনা? দিক নির্দেশনা আপনারা দিচ্ছেন কিনা সারা বাংলাদেশে এটা কিভাবে আসলে হ্যান্ডেল করা হবে? দেশের সমস্ত ক্রাইসিস নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়, সমস্ত বিষয় নিয়ে। ওকে, এটা তো মানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত ক্যাবিনেট। ইট ইজ এ রিপাবলিক, পিপলস রিপাবলিক, জনগণের প্রজাতন্ত্র। আমরা জনগণের প্রতিনিধি, আমাদের সরকার হচ্ছে জনগণের প্রতিনিধি, আমরা দায়বদ্ধ জনগণের কাছে। এবং জনগণ সার্বভৌম ক্ষমতার অধিকারী, জনগণের পার্লামেন্ট হলো সার্বভৌম পার্লামেন্ট। এখানে আমাদের সব জনগণের পক্ষে, দেশের পক্ষে, স্বার্থের পক্ষে কথা বলতে এটা আলোচনা হবে। তেলের ব্যাপারটা আমি এইটুকু বলতে পারি যে মানে এটা এমনভাবে বিপর্যস্ত হয়ে গেছে যে সারা পৃথিবীতে এর প্রভাবটা পড়ে গেছে। এখন আবার সেই পাইপলাইন মানে ওপেন হচ্ছে, আমরা মনে করি অচিরেই, খুব অল্প দিনের মধ্যেই। আজকেও আমি মানে পদ্মা অয়েলের প্রধানের সাথে কথা বলেছি। এটা আমি আমার মানে এলাকার মানুষের চাহিদা, বিভিন্ন জেলা আমি নিজে জানতে চেয়েছি যে মেঘনা অয়েলের মানে যমুনা অয়েলের ইয়ের সাথে। তো এরা সবাই বলছে যে আমাদের তেল জাহাজজাত হয়ে গেছে, চলে আসছে, এটা খালাস করতে হতে ম্যাটার অফ ফিউ মানে ডেজ
বা 1-2 সপ্তাহের মধ্যে এটা আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। দুশ্চিন্তার কারণ নাই, এখনো তো মানে গাড়ি টাড়ি চলছে, এখনো মানে ইলেকট্রিসিটি চলছে, কিছু কিছু জায়গায় একটু ডিসরাপশন হচ্ছে। এটা আমাদের দেশের মানুষ এটা স্বতঃস্ফূর্তভাবে এটা এটা গ্রহণ করতেছে। যেমন ঈদের আনন্দ এবার সবচেয়ে বেশি আনন্দ হয়েছে, দুর্গাপূজার আনন্দ ছিল গতবার আরো বেশি, এটা হবে। আপনারা শিগগিরই দেখবেন যে এটা আমরা মানে কান্ট্রি উইল কাম ইনটু মানে এটা আমরা সামনে 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 পহেলা বৈশাখ আসছে। গতবার এটা নিয়ে একটা আলোচনার কথা ছিল যে মঙ্গল শোভাযাত্রার নাম বদলে আনন্দ শোভাযাত্রা রাখা হয়েছিল। এবার পয়লা বৈশাখ নিয়ে সরকারের মানে আমি জাস্ট চট করে জানতে চাই শেষ প্রশ্নের আগে যে মঙ্গল শোভাযাত্রা নিয়ে এবার সরকারের কোনো প্ল্যান আছে কিনা, বা নাকি এটা আনন্দ শোভাযাত্রাই থাকবে, মানে এই নামকরণের কোনো একটা রাজনীতি আপনার একটা? এটা তো মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রা তো একই। হ্যাঁ, আনন্দ শোভাযাত্রাও মঙ্গল শোভাযাত্রা মানে কি অর্থাৎ এই শোভাযাত্রাটা মঙ্গলের জন্য, সারাটা বছর যাতে মঙ্গলময় হয়। আনন্দ শোভাযাত্রাও তাই, যে চৈত্রে আমরা দেখি যে আনন্দ। এখন এই নাম নিয়ে যারা বিতর্ক করে তাদের এরা হলো বিতর্কটা এই তথাকথিত তাদের বিতর্ক মধ্য তাদের বিতর্কটা সুবিধাবাদী অনেকটাই বুদ্ধিজীবীরা। অনেকটাই উদ্দেশ্যমূলক বলে আমার কাছেও মনে হয়, কারণ নামে কিছুই আসে যায় না, কিন্তু নামের একটা রাজনীতিও থাকে। আমি জনাব নিতাই রায় চৌধুরী, আপনাকে আমি শেষ প্রশ্ন করতে চাই যে সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা আপনার সঙ্গে দেখা করেছেন। তো ভারতের সাথে আমাদের অনেকগুলি ইস্যু রয়েছে। একটা তো ইস্যু রয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই দেশে আশ্রয় দেওয়া হয়েছে, ওই দেশ থেকে তার মানে তিনি বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছেন। আবার বাংলাদেশ সরকার বলছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে পেতে চায়। একইভাবে হাদির খুনি যিনি পালিয়ে আছেন বা ধরা পড়েছেন ইন্ডিয়াতে, এইটাও আমরা পরিষ্কার জানি না। সেইগুলি নিয়ে আপনার সাথে কথা হয়েছে কিনা? এই সম্পর্ক স্বাভাবিক করতে চায় যে ভারতীয় সরকার বাংলাদেশের বিএনপি সরকারের সঙ্গে, সেইটা নিয়ে। জি আমি পাল্টা প্রশ্ন করি। জি প্রণয় ভার্মা ভারতের মানে রাষ্ট্রদূত এখানে, মানে ভারত হাই কমিশনার। তার মানে যে ভারত সরকারের পক্ষে, ভারতের রাষ্ট্রের পক্ষে যা কিছু বলার অথরিটি হলো এখানে প্রণয় ভার্মা। রাইট। আপনার কি মনে হয় যে প্রণয় ভার্মা এইসব বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করে কোনো ফয়সালা উনি পাবেন? এটা তো ঠিক না। এটা তো স্টেট টু স্টেট ডিসকাশন হবে। আমার ধারণা যে লেয়ার 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 যেটা আছে, আপনি একদমই সেন্ট্রাল লেয়ার না হলে সেন্ট্রাল লেয়ারের পরের লেয়ারটাই আপনি সেন্ট্রাল লেয়ার বলতে পারেন, আমি তো মানে বা সেন্ট্রাল লোকটা, মানে আপনি সেন্ট্রাল লেয়ারেরই, হ্যাঁ সেন্ট্রাল লোকটা না, সেই জন্য আপনার সঙ্গে আলোচনা করার কথা। আমি সেন্ট্রাল কমিটির ভাইস চেয়ারম্যান মানে আমাদের মানে চেয়ারম্যান জনাব তারেক রহমান। জি, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সেই জন্য আপনাকে বলার কথা, প্রণয় ভার্মার আপনাকে বলার কথা। আচ্ছা আচ্ছা, না আমাকে বলার কথা, এটা আপনার ধারণা। জি, প্রণয় ভার্মার সাথে আমার প্রথমত এই সাক্ষাৎকার ছিল সৌজন্য সাক্ষাৎকার। ওকে। এর আগে চীনের অ্যাম্বাসেডার আমার সঙ্গে দেখা করেছে, রাশিয়ান অ্যাম্বাসেডার বারবার করেছে, সংস্কৃতি নিয়ে কথা হয়েছে। অর্থাৎ সংস্কৃতি দেশের মানে সংস্কৃতির একটা জাতির আত্মা, রাইট, সোল অফ এ নেশন। অতএব সংস্কৃতির মাঝ দিয়ে একটা দেশের সম্পর্ক, জনগণের সাথে জনগণের সম্পর্ক যত গভীর করা যায়। কূটনৈতিক সম্পর্ক তো হলো মানে চুক্তিপত্র সই করা, আর সংস্কৃতির সইপত্র হলো আত্মার সাথে আত্মার মিল করা, একটা বন্ধন সৃষ্টি। কিন্তু আপনার কাছে মনে হয় না যে ভারতীয় সংস্কৃতি অনেক বেশি ডমিনেটিং? আমাদের ভারতীয় সংস্কৃতি অর্থাৎ এই বলিউড ধরনের সংস্কৃতি থেকে আমাদের আসলে নিজেদের রক্ষা করা উচিত নিজেদের সাংস্কৃতিক স্বার্থেই, এটা আপনার মনে হয় না? এটা আমার 100 বার মনে হয়। আমরা যা কিছু বর্জনীয়, যেটা অপসংস্কৃতি, তার বিরুদ্ধে আমরা সাংস্কৃতিক আন্দোলনটাই হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে জনগণের সংগ্রামী সংগঠন। এটা তো আমরা, যেমন এই যে আপনার ওই যে ফেসবুকে যে সমস্ত জিনিস নিয়ে ছেলেপেলেরা বসে থাকে, এই ফেসবুক তো এক ধরনের এডিকশন। হ্যাঁ, যেমন অনলাইন জুয়া, এগুলো আমরা কিন্তু বন্ধ করার জন্য আমাদের সরকার কিন্তু কাজ করে যাচ্ছে। আপনার কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মানে মানে আপনার কোনো উপস্থিতি নাই, মানে আপনি সোশ্যাল মিডিয়ার সাথে কোনোভাবে সম্পৃক্ত না? সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক থাকবে না কেন? আমি সোশ্যাল মিডিয়ার সাথে আমিও সম্পর্কিত। আমি ফেসবুক চালাই, ইউটিউব চালাই, আমি অত বেশি সময়ও পাইনি। হ্যাঁ, আমার তো ফেসবুক। আপনি কি করেন ফেসবুক ইউটিউবে? আমাদের মানে আনুষ্ঠানিক ইন্টারভিউ আমরা একদম শেষ